আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে মলিকুলার অরবিটাল থিওরির যে পাইডোনাল লিগ্যান্ডের যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম সেটা ড্র করেছিলাম, তাই না? লাস্ট ক্লাসে পাইডোনাল লিগ্যান্ড তার যে এমও ডায়াগ্রাম সেটা ড্র করেছিলাম। তার আগে সিগমা ডোনার লিগ্যান্ডেড এমও ডায়াগ্রাম ড্র করেছিলাম। তো সেখানে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে পাইডোনাল লিগ্যান্ডের যে এমওতে সেখানে 10 ডিকিউ ভ্যালুটা যেটা এসেছিল, সেই 10 ডিকিউ ভ্যালুটা সিগমাডোনাল লিগ্যান্ডের এমওতে যে 10 ডিকিউ ভ্যালু তার থেকে কি এসেছিল না কম এসেছিল। তো যদি কম আসে 10 ডিকিউ ভ্যালু, তাহলে আমরা কি বলতে পারি? পাইডোনাল লিগ্যান্ড সিগমাডোনাল লিগ্যান্ডের থেকে উইক ফিল্ড নাকি স্ট্রং ফিল্ড, কে বলতে পারবে? পাইডোনাল লিগ্যান্ড সিগমাডোনাল লিগ্যান্ডের থেকে স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? উইকফিল্ড। উইক ফিল্ড। কারণ আমাদের পাইডোনাল লিগ্যান্ডের দেখবে 10 ডিকিউটা সিগমাডোনাল লিগ্যান্ডের 10 ডিকিউ থেকে কম এসেছিল। 10 ডিকিউ কম মানে স্প্লিটিং কম, স্প্লিটিং কম মানে উইক ফিল্ড। ওকে, তো পাইডোনাল লিগ্যান্ড আর উইক ফিল্ড দেন সিগমাডোনাল লিগ্যান্ড, এটা আমরা আগের দিন জাস্টিফাই করেছি। তো সেখানে আমরা ক্লাসটা শেষ করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু পাইডোনাল লিগ্যান্ড, যেমন হ্যালাইডস। হ্যাঁ, হ্যালাইডসে কারা কারা আছে? ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড অ্যান্ড আয়োডাইড। তো এরা কি ধরনের লিগ্যান্ড? সিগমাডোনাল লিগ্যান্ড নাকি পাইডোনাল লিগ্যান্ড? হাইলাইটগুলো কি ধরনের লিগ্যান্ড? পাইডোনার। পাইডোনাল লিগ্যান্ড। তাহলে এরা সবাই উইক ফিল্ড লিগ্যান্ড, তাই তো? তাহলে পাইডোনাল লিগ্যান্ড হচ্ছে উইক হ্যাঁ ফিল্ড দাদা। লিগ্যান্ড। এবার এই ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এরা সবাই পাইডোনাল লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড। কিন্তু তোমাকে জানতে চাওয়া হবে যে এদের মধ্যে আবার রিলেটিভ স্ট্রেংথের অর্ডারটা কি হবে। মানে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এরা সবাই উইক ফিল্ড লিগ্যান্ড, কিন্তু এদের মধ্যে আবার অর্ডারটা কি, কারা বেশি উইক, কারা একটু কম উইক। হ্যাঁ, এই জিনিসটা আমাদের ডিসকাস করতে হবে। তার মানে রিলেটিভ স্ট্রেংথ বার করতে হবে হ্যালাইডগুলোর। হ্যাঁ, এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তো আমরা সেটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। হেডিং দাও যে রিলেটিভ পজিশনস অফ হ্যালাইডস ইন স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? রিলেটিভ পজিশনস অফ হ্যালাইডস ইন স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো, সবার খাতায় পাইডোনাল লিগ্যান্ডের যে এমোটা তার ছবি আঁকা আছে তো? লাস্ট ক্লাসে করেছিলাম লাস্ট ডায়াগ্রাম পাইডোনাল লিগ্যান্ডের। হ্যাঁ দাদা। আচ্ছা, পাইডোনাল লিগ্যান্ডের এমওতে দেখো, ঠিক পাইডোনাল লিগ্যান্ডের এমওটা খেয়াল করো। আমরা দেখেছিলাম যে সেখানে টি2জির সঙ্গে পাই এলজিওর ওভারল্যাপ হয়েছিল, হয়ে টি2জি এবং টি2জি স্টার দুটো ডায়াগ্রাম, দুটো মলিকুলার অরবিটাল তৈরি হয়েছিল, টি2জি আর টি2জি স্টার। তো সেইটাই আমরা এবার হ্যালাইডের ক্ষেত্রে যদি করি তাহলে কেমন হয়? ধরো এইটা আমার হচ্ছে এনার্জি অ্যাক্সিস, তাই তো? আচ্ছা, এবার কি ছিল না, এটা ছিল ইজি স্টার, ইজি স্টার। তারপর হচ্ছে এটা হচ্ছে টি2জি। এটা ছিল আমাদের সিগমা কমপ্লেক্সের এমও। আর দেখো, যখন হ্যালাইড বলা হয়েছে, হ্যালাইড গুলো যেহেতু পাইডোনাল লিগ্যান্ড, পাইডোনাল লিগ্যান্ড কোথায় থাকবে? টি2জি থেকে নিচে থাকবে না? আমরা দেখো আগের দিনের ছবিটা দেখো, এদিকে এলজিওটা টি2জি থেকে নিচে থাকবে। আচ্ছা, টি2জি থেকে নিচে থাকে, তাহলে দেখো এবার হ্যালাইড গুলো কটা হ্যালাইড আছে? আই মাইনাস, বিআর মাইনাস, সিএল মাইনাস, এফ মাইনাস, তাহলে 4 জন। আচ্ছা, এই 4 জন বলো তো দেখি, এই 4 জনের রিলেটিভ পজিশনগুলো কে থাকবে? মানে নিচে কে থাকবে আর ওপরে কে থাকবে? মানে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড কোনটা কে?
যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবে? এখানে তিনটে, T2G তিনটে, EG দুটো। ঠিক আছে, হয়েছে। আচ্ছা দেখো, আমরা কি বলেছিলাম সবচেয়ে যে, এগুলো তো পাই এলজিও। এবার সবচেয়ে যে ইলেকট্রোনেগেটিভ সে সবসময় কোথায় থাকে, নিচে না উপরে? নিচে। ওপরে। হ্যাঁ, নিচে। তাহলে নিচে হবে, নিচে হবে। সবার নিচে। তারপর Cl মাইনাস, ক্লোরিন। Br মাইনাস, আই। ওকে, এই হচ্ছে আমাদের হ্যালোজেন গুলোর রিলেটিভ পজিশন এলজিও। আচ্ছা, এবার যখন এদের সঙ্গে T2G ওভারল্যাপ হবে, তারপর ইজিটা তো যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই আছে। এটা এটা হচ্ছে ইজি স্টার। আচ্ছা, এবার T2Gর সঙ্গে যখন ওভারল্যাপ হবে, দেখো যে যত উপরে থাকবে তার বেরি সেন্টার তত উপরে। তাহলে বেরি সেন্টার যদি উপরে হয়, তাহলে তার এমোটাও, অ্যান্টিবন্ডিং এমোটাও তত উপরে থাকবে। তাহলে সবচেয়ে উপরে কে থাকবে? এবার দেখো, যে উপরে তার অ্যান্টিবন্ডিংটা তত উপরে থাকবে। তাহলে এখান থেকে আমরা কাকে কানেক্ট করব? আয়োডিন, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড। এবার দেখো, এদের যে বন্ডিং গুলো হবে, সেই বন্ডিং গুলো একই রকম ভাবে হবে। যে আয়োডিন যেহেতু উপরে, তার বন্ডিংটা উপরে। এটা হবে। এটা হবে এমও। এবার দেখো, আয়োডিনটা কোনটা অ্যান্টিবন্ডিং এ? এগুলো সব হচ্ছে T2G স্টার। আর এগুলো কি? এগুলো হচ্ছে T2G। আচ্ছা, এবার T2G স্টার মধ্যে এইটা হচ্ছে আই মাইনাস, এটা Br মাইনাস, এটা Cl মাইনাস, এটা F মাইনাস। ওকে, তাহলে আমরা যদি 10 কনসিডার করি, তাহলে দেখো এই গ্যাপটা হচ্ছে 10 DQ O অফ আয়োডিন। আর
এই গ্যাপটা হচ্ছে 10 DQ অফ ফ্লোরাইড। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার অফ 10 DQ সেটা কি হচ্ছে না আয়োডিন বা ফ্লোরিন গ্রেটার দ্যান আয়োডিন। দেখো তো সবাই চেক করো। এঁকেছো সবাই? হ্যাঁ দা। সবাই আগের দিনের ছবিটার সঙ্গে মেলাও। আমরা পাইএলজি মানে পাইডোনার লিগ্যান্ডের যে এমো ডায়াগ্রাম এঁকেছিলাম সেখানে এবার আমরা ওই বিভিন্ন হ্যালাইড বসিয়ে বসিয়ে দেখছি যে রিলেটিভ স্ট্রেংথটা কি হচ্ছে। ঠিক আছে, কারোর কোনো ডাউট আছে জিজ্ঞেস করো, একটু বলো, তাহলে একবার বলবো। তাহলে ফিল্ড স্ট্রেংথ কার কি হবে? কার বেশি হবে কার কম হবে? হ্যালো, শুনছো? হ্যাঁ দা, 10 DQ অর্ডারে হবে। আচ্ছা, 10 DQ মানে এমোটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। যে হ্যাঁ দা। আমাদের এলজিওতে দেখো, যে যত ইলেকট্রোনেগেটিভ সে তত নিচে বসবে। তো ফ্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লোরিন নিচে বসেছে, ক্লোরিন তার উপরে বসেছে, ব্রোমিন তার উপরে বসেছে, আয়োডিন তার উপরে বসেছে। এবার এদের সঙ্গে প্রত্যেকের টিটুজির সঙ্গে ওভারল্যাপ হবে। টিটুজির সঙ্গে যদি ওভারল্যাপ হয় তাহলে দেখো যে যত উপরে আছে, মানে আয়োডিনটা সবচেয়ে উপরে আছে, তাহলে তার অ্যান্টিবন্ডিংটা সবচেয়ে উপরে থাকবে, বন্ডিংটাও সবচেয়ে উপরে থাকবে। আচ্ছা, ফ্লোরিন যেহেতু সবচেয়ে নিচে আছে তাহলে তার বন্ডিং অ্যান্টিবন্ডিং দুটোই নিচে থাকবে। তাহলে সেই অর্ডারে আমাদের দেখো বন্ডিং অ্যান্টিবন্ডিং এগুলো আমরা ড্র করেছি। এবার সেইটা করে দেখা যাচ্ছে আমরা আমরা 10 DQ কোনটাকে বলি? আমরা 10 DQ বলি ইজি স্টার এবং টিটুজি স্টারের গ্যাপকে। তাহলে সেখানে সবচেয়ে কম গ্যাপ কোনটা তৈরি করেছে? আয়োডিন। তাহলে আয়োডিনের যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমাদের আয়োডিনে দেখো সবচেয়ে কম লিখেছি আমরা এখানে। আরেকটু এটা পুরোটাকে ভেঙে লিখতে পারি যে তাহলে অর্ডার অফ 10 DQ কি দাঁড়াচ্ছে? অর্ডার অফ 10 DQ সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে, তারপর ক্লোরিনের ক্ষেত্রে, তারপর ব্রোমিনের ক্ষেত্রে, তারপর আয়োডিনের ক্ষেত্রে। তাহলে এইটা যদি 10 DQ এর অর্ডার হয় তাহলে আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি ফিল্ড স্ট্রেংথ কি হবে, তাহলে কি বলবে? ফিল্ড স্ট্রেংথ কি হবে? কোন অর্ডারে হবে? কে সবচেয়ে স্ট্রং ফিল্ড হবে এদের মধ্যে? সবাই উইক, তার মধ্যে এবার কে বেশি? আয়োডিন। ক্লোরিন হবে। যার 10 DQ বেশি সে বেশি স্ট্রেংথ তার বেশি, কারণ সে স্প্লিটিং বেশি করছে, তাই না? ক্লোরিন হবে। তাহলে ফ্লোরিন, হ্যাঁ দা। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, বুঝতে পেরেছো? এই সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করো একটু। হ্যাঁ দা, ঠিক আছে। তাহলে এইটা পরীক্ষায় আসে যে দাদা হ্যালাইড। আর দাদা হ্যাঁ, আর একবার বলো। কোন জায়গাটা বলো প্রথম থেকে? না না না, ফিল্ড স্ট্রেন্থ। দেখো যত 10 DQ বেশি হয় তার মানে কি স্প্লিটিং বেশি তো।
হ্যাঁ, তো স্প্লিটিং কারা বেশি করে? যারা বেশি ইন্টারাক্ট করে। তার মানে যারা বেশি স্ট্রং তারাই তো গ্যাপটা বেশি তৈরি করে, যত স্ট্রং হবে তত 10 ডিকিউ বেশি হবে তো। তার মানে এই ফ্লুরাইড সবচেয়ে বেশি 10 ডিকিউ তৈরি করেছে, তাহলে ফ্লুরাইড সবচেয়ে বেশি স্ট্রং। তাহলে ফ্লুরাইড সবচেয়ে বেশি স্ট্রং আর আয়োডিন সবচেয়ে উইক, কম স্ট্রং। তার মানে এদের অর্ডারটা কি দাঁড়াচ্ছে? ফ্লুরাইড থেকে আয়োডাইনের দিকে কমছে না? 10 ডিকিউ যত বাড়বে তার ফিল্ড স্ট্রেন্থ তত বাড়বে তো। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ 10 ডিকিউ যত বেশি হবে, আমার এইখানে যে গ্যাপটা মানে 10 ডিকিউটা যত বেশি হবে, তার মানে হ্যাঁ সেটা দাদা স্ট্রং। বুঝতে হ্যাঁ, তাহলে ফ্লুরাইডের ক্ষেত্রে 10 ডিকিউটা সবচেয়ে ম্যাক্সিমাম হয়েছে, তাহলে ফ্লুরাইড সবচেয়ে বেশি স্ট্রং। আর আয়োডিনের ক্ষেত্রে মিনিমাম হয়েছে, তাহলে আয়োডিন সবচেয়ে উইক। এদের মধ্যে অর্ডারটা কি দাঁড়াচ্ছে? ফ্লুরাইড থেকে আয়োডিনের দিকে কমছে। ক্লিয়ার? আর কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে এইটা একটা পরীক্ষায় আসে যে হ্যালাইড গুলোর রিলেটিভ পজিশন স্পেকট্রোকেমিক্যাল সিরিজে কি হবে। তো সেটার প্রথমে এই ডায়াগ্রাম এঁকে দিতে হবে আগে, তারপর এই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, এই কথাগুলো লেখার ক্ষেত্রে যে লেখাটা সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, অ্যান্সারটা কি লিখতে হবে তোমরা যেটা করো করো সেটা হচ্ছে হাফ পাতা ছেড়ে দাও। হাফ পাতা ছেড়ে দিয়ে তারপর পরের আমরা টপিক করব। এই কোশ্চেনটার অ্যান্সার যেটা লিখতে হবে কথায়, সেটা হাফ পাতার মতো লাগবে। সেটা ছেড়ে দাও, আমি পিডিএফ একটা পাঠিয়ে দেবো, সেখান থেকে তুলে নেবে, ওই লেখাটা লিখে নেবে আর কি ওখান থেকে। ঠিক আছে? তাহলে আমরা ব্যাপারটা বুঝলে তো? তাহলে এবার শুধু লেখাটা, তাহলে ল্যাঙ্গুয়েজটা এরপরে এর নিচে লিখতে হবে। এর নিচে হাফ পাতার মতো ছেড়ে দাও, হাফ পাতার একটু বেশি ছেড়ে দাও। ঠিক আছে? এবার তাহলে রিলেটিভ পজিশন অফ হ্যালাইড হয়ে গেল। নেক্সট আমরা ডিসকাস করব রিলেটিভ পজিশনস অফ OH মাইনাস অ্যান্ড H2O। লিখেছো? तो शादी हो गया तो वो क्या उसको जॉब चाहिए बोले मैं शादी कर गलती कर दी दिन भर रोती रहती है मेरे पास मैंने शादी करके मैंने गलती कर दी সুমিতা সাউন্ড অফ করো। सिक्योरिटी का जॉब হয়েছে? তাহলে লিখেছো? ওকে। আচ্ছা, তাহলে বলছে যে রিলেটিভ পজিশন অফ OH মাইনাস এবং H2 এদের মধ্যে রিলেটিভ পজিশনটা কি আছে? আচ্ছা, আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজে কে স্ট্রং, কে এদের দুজনের মধ্যে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কি বলছে? স্যার H2O। H2 বেশি স্ট্রং OH এর তুলনায়, তাই তো? কিন্তু CFT অনুযায়ী কি হওয়া উচিত ছিল? আমরা বলেছিলাম অ্যানায়নিক লিগ্যান্ড যারা, তারা স্ট্রং হওয়া উচিত, কারণ ইন্টারাকশন বেশি করবে। তাহলে OH H2 থেকে বেশি স্ট্রং হওয়ার কথা ছিল, কিন্তু স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে H2O বেশি স্ট্রং দেন OH মাইনাস। এটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আগে বলো OH মাইনাস আর H2O এরা কি ধরনের লিগ্যান্ড? সিগমা ডোনার পাই ডোনার, সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার বা সিগমা ডোনার, কি ধরনের লিগ্যান্ড? এটা আমাকে একটু ক্লিয়ার করো আগে। পাই ডোনার। পাই ডোনার, পাই ডোনার কি করে চিনছো? কি করে চিনলে যে এটা পাই ডোনার লিগ্যান্ড? লোন পেয়ার আছে। মোর দ্যান ওয়ান লোন পেয়ার, মোর দ্যান ওয়ান লোন পেয়ার থাকলে সেটাকে বলা হয় পাই ডোনার লিগ্যান্ড। তো দেখো H2O তে দুটো লোন পেয়ার আছে, আর OH মাইনাসে কটা আছে? তিনটে লোন পেয়ার আছে। তো মোর দ্যান ওয়ান দু ক্ষেত্রেই আছে। তো দুটো লিগ্যান্ডই হচ্ছে কি পাই ডোনার লিগ্যান্ড। এবার দুটো পাই ডোনার লিগ্যান্ডের মধ্যে এবার দেখতে হবে যে কে বেশি স্ট্রং কে কম। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? সে আগের হ্যালাইডের মতোই ছবি আঁকতে হবে। তাহলে হ্যালাইডের মতোই যদি ছবি আঁকি তাহলে কি হবে দেখো? তাহলে কি হবে? প্রথমে আমরা ইজি স্টার আঁকলাম, আর এখানে আমরা T2G আঁকলাম। এবার এলজিওটা পাই ডোনারের এলজিও সবসময় T2G নিচে থাকবে। তাহলে এবার OH মাইনাস আর H2 দুজন, আগেরটার ক্ষেত্রে চারজন ছিল হ্যালাইড গুলো। এবার OH মাইনাস H2, এবার বলো থেকে কে উপরে থাকবে কে নিচে থাকবে? OH মাইনাস নাকি H2? এই দুটোর মধ্যে কোনটা কে? এই দুটোর মধ্যে কোনটা কে? এটা হচ্ছে পাই এলজিও, এটা হচ্ছে সিগমা কম।
বলো কে কোনটা, কে উপরেরটা ও এইচ টু নাকি নিচেরটা এইচ টু, কে বলতে পারে? উপরেরটা একটু। কেন? বলো কেন? So OH is more electronegative, that's why. ওইচ ইলেকট্রোনেগেটিভ হয় নাকি? অক্সিজেন হবে ওইচ, মানে গ্রুপ OH কখনো minus. নো। আচ্ছা, এখানে এইচ টু তে কটা লোন পেয়ার আছে? স্যার দুটো। আর ওইচ মাইনাসে কটা লোন পেয়ার আছে? তিনটে। তিনটে। তাহলে তিনটে লোন পেয়ার আছে, আর এইচ টু তে দুটো লোন পেয়ার আছে। তাহলে অ্যানায়ন বা ইলেকট্রন রিচ সেন্টার যদি বলা হয় সেটা কোনটা, ওইচ না এইচ টু? স্যার ও আছে OH। OH মাইনাস। ওএইচ মাইনাস। তাহলে ওএইচ মাইনাস ইলেকট্রন রিচ যদি হয়, তাহলে এবার জেড এফেক্টিভ যদি কনসিডার করি, তাহলে ওএইচ এর বেশি না এইচ টু এর বেশি? OH। OH. ওএইচ জেড এফেক্টিভ বেশি। হাউ ইজ ইট পসিবল? ইলেকট্রন রিচ হলে জেড এফেক্টিভ বেশি হয়। ইলেকট্রন রিচ হলে তো ইলেকট্রন রিপালশন করবে, তাহলে 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 কি করবে তারা? তারা তো দূরে চলে যাবে। সিম্পলি লজিকটা বোঝো। ওএইচ মাইনাসের তিনটে লোন পেয়ার আছে, একটা সেন্টারের চারিদিকে তিনটে লোন পেয়ার আছে। এইচ টু সিমিলার, এইচ টু সেখানে অক্সিজেনের চারিদিকে দুটো লোন পেয়ার আছে। তাহলে বোঝো একটা সেন্টার তিনটে লোন পেয়ারকে ধরে রাখতে হচ্ছে, আর একটা সেন্টার দুটো লোন পেয়ারকে ধরে রাখতে হচ্ছে। লোন পেয়ার তো কি হয় না, একটা মুখ বন্ধ আর একটা মুখ খোলা। হ্যাঁ, তো লোন পেয়ারকে ধরে রাখতে গেলে অনেক বেশি শক্ত শক্তি প্রয়োগ করতে হয় দেন বন্ড পেয়ার। তো কোথায় দেখো যে লোন পেয়ার যখন, তার মানে তিনটে লোন পেয়ার যখন, তাহলে সেখানে ভীষণভাবে ইলেকট্রন রিচ সেন্টার। তো ইলেকট্রন রিচ সেন্টার মানে তারা কি করবে, তারা ইলেকট্রন রিপালশন করবে। ফলে সেই ইলেকট্রনগুলো কি করবে, রিপালশনের দরুন দূরে চলে যাবে। তাহলে সেই ইলেকট্রন, অতগুলো ইলেকট্রন তিনটে লোন পেয়ারকে ওই একটা সেন্টার অক্সিজেন ধরে রাখার ক্ষমতা কম। অন দ্য আদার হ্যান্ড যদি আমি এইচ টু ধরি, এইচ টু তে অক্সিজেন সে দুটো লোন পেয়ারকে মাত্র ধরে রাখছে। তাহলে সমস্ত বল প্রয়োগ করছে দুটো লোন পেয়ারকে ধরে রাখার জন্য, ওখানে সে সমস্ত বল প্রয়োগ করছে তিনটে লোন পেয়ারকে ধরে রাখার জন্য। তাহলে কোথায় অ্যাট্রাকশনটা বেশি হবে, মানে ধরে রাখার ক্ষমতাটা বাড়বে? ইলেকট্রন যেখানে কম, তাই না? ইলেকট্রন যত বাড়বে তত তারা ইলেকট্রন রিপালশন করে তারা দূরে চলে যেতে চাইবে। তাহলে তারা ডিফিউজড নেচারের হবে, তারা এক্সপ্যান্ড করবে। তাহলে যত ইলেকট্রন বাড়বে তত তারা এক্সপ্যান্ড করবে, তারা ধাক্কাধাক্কি করবে নিজেদের মধ্যে। তাহলে ওইচের চারিদিকে যে ইলেকট্রন এনভায়রনমেন্টটা আছে, তিনটে লোন পেয়ার আছে, তারা কি করবে, ইন্টার ইলেকট্রন রিপালশনের জন্য তারা একটু দূরে চলে যাবে। তো দূরে চলে গেলে এনার্জি কি হয়, বাড়ে না কম? বলো। অক্সিজেনের চারিদিকে যে ইলেকট্রন সারাউন্ডিং আছে, সেখানে যে অরবিটালে ইলেকট্রনগুলো রয়েছে, যে ইলেকট্রনের সংখ্যাটা যত বাড়বে, তাহলে কি হবে, ইলেকট্রন রিপালশনের জন্য তারা দূরে চলে যাবে, তাহলে একটু ফুলে যাবে, যাতে করে ইলেকট্রন রিপালশনটা কমে যায়। তাহলে ওইচ এর মাইনাসের যে তিনটে লোন পেয়ার, তারা একটু যদি বেশি দূরে চলে যায় ডিউ টু দ্য ইন্টার ইলেকট্রনিক রিপালশন, তাহলে কি হবে, তাদের এনার্জিটা একটু বেড়ে গেল না? দূরে চলে যাওয়া মানে এনার্জি বেড়ে গেল না? আর যেহেতু এইচ টু ওতে অক্সিজেনের চারিদিকে দুটো লোন পেয়ার আছে, তাহলে দুটো লোন পেয়ার কি করবে, তারা ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা সেখানে কম, তাই জন্য তারা অতটা এক্সপ্যান্ড করবে না, তারা কাছে থাকবে অক্সিজেনের। কি হবে, ওই লোন পেয়ারগুলোর এনার্জি কি হবে, কম হবে না? ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার করতে পারছি? দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে যত ইলেকট্রন ডেন্সিটি বেশি বা ইলেকট্রন বেশি, তত শিল্ডিং এফেক্ট বেশি। শিল্ডিং এফেক্ট সম্বন্ধে নিশ্চয়ই সবার ধারণা আছে। যত ইলেকট্রন বেশি হবে তত ধাক্কাধাক্কি হবে, তত তারা দূরে দূরে যেতে চাইবে, তত তাদের এনার্জি বাড়বে। তাহলে ওইচ মাইনাসে ইলেকট্রন সংখ্যাটা বেশি, তাহলে ইলেকট্রন ধাক্কাধাক্কিটা বেশি, ফলে তারা দূরে চলে যাবে, যার ফলে তাদের এনার্জিটা বেড়ে যাবে। ওকে। আর এইচ টু তে যেহেতু দুটো লোন পেয়ার আছে, তাহলে ইলেকট্রন সংখ্যাটা কম, তাহলে ইন্টার ইলেকট্রন রিপালশনটাও কম, ফলে তারা কাছাকাছি আসবে। ওকে। তাহলে এখানে যদি এইটা হয়, তাহলে এখন এইচ টু তে কোথায় বসাবো, আর ওইচ কি কোথায় বসাবো?
নিচে না উপরে, কোনটা কোথায় বসাবো? OH কে ওপরে রাখ। হ্যাঁ, তার মানে এনার্জি যার বেড়ে যাচ্ছে, তার মানে OH তার এনার্জি বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য ইন্টার ইলেকট্রনিক রিপালশন, আর H2 ওটা নিচে থাকে। এই অর্ডারটা আগে তোমাকে ডিটারমাইন করা শিখতে হবে। তাহলে এই যদি হয়ে গেল, তখন এবার তুমি এমোটা আঁকা কোনো ব্যাপারই না। আমরা কি বলেছি, এটা তো অ্যাজ ইট ইজ যা ছিল, ইজি স্টারটা তাই থাকবে। এবার এই T2G-র সঙ্গে এই যে OH এর একবার ওভারল্যাপ হবে, T2G-র সঙ্গে H2 এর ওভারল্যাপ হবে। এবার কি বলেছি, যে যত উপরে তার বন্ডিং অ্যান্টি বন্ডিং গুলো উপরে থাকবে, মানে বন্ডিং উপরে থাকবে, অ্যান্টি বন্ডিং উপরে থাকবে। আর যে যত নিচে তার বন্ডিংও নিচে, অ্যান্টি বন্ডিংও নিচে। তাহলে যদি আমরা বলি যে এইখানে একটা অ্যান্টি বন্ডিং হলো আর একটা অ্যান্টি বন্ডিং হলো, তাহলে কোনটা H2 আর কোনটা OH মাইনাসের অ্যান্টি বন্ডিং? উপরেরটা OH মাইনাসের। ওকে, তাহলে উপরেরটা OH মাইনাসের যদি হয়, তাহলে এখান থেকে আমরা এটা কানেক্ট করব, এখান থেকে, আর এটাকে কানেক্ট করব OH এর সঙ্গে, তাই তো? ওকে, এটা। আর এখান থেকে এটা কানেক্ট করব এটার সঙ্গে, এটার। ঠিক সিমিলারলি আমরা যদি এবার বন্ডিংটা দেখি, বন্ডিংটা সবচেয়ে নিচে কে যাবে? H2. তারপরে OH মাইনাস থেকে এটাকে টেনে দাও। ঠিক একই রকম আমরা হ্যালাইডের জন্য করেছি, তাই না? তো একই রকম, কোনো ব্যাপার নয়, শুধু মলিকুলটা পাল্টে দিচ্ছে, লিগ্যান্ডটা পাল্টে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এই দুটোকে আমরা কি বলবো, এটাকে, এই দুটোকে বলবো আমরা T2G, আর এই দুটোকে আমরা কি বলবো, T2G স্টার, তাই তো? আচ্ছা, এটা যদি T2G, এদিকটা লিখি, হচ্ছে T2G স্টার। আচ্ছা, তাহলে 10 ডিকেও যদি আমরা বলি, তাহলে উপরেরটা কে বললে তুমি? উপরেরটা হচ্ছে OH মাইনাস, আর নিচেরটা হচ্ছে H2। তাহলে এই গ্যাপটাকে আমরা কি বলবো, 10 ডিকিউ ও অফ OH মাইনাস। আর এই গ্যাপটাকে কি বলবো, 10 ডিকিউ ও অফ H2। ক্লিয়ার? বুঝতে পারছো? আগে হ্যালাইডেটা তো সিমিলার, একদম একই রকম ভাবে করেছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস। এটা বুঝতে পারলো কিনা দেখো। দাদা, বলো। এই OH মাইনাস তো বেশি ইলেকট্রন নিচ্ছে, ওটাকে উপরে লিখেছিল যখন, সেই জায়গাটা একটু একবার বলবে? দেখো, যত ইলেকট্রন রিচ সেন্টার, হ্যাঁ, সবার লেখা হয়েছে কিনা আগে বলো, আগে লিখে নাও, তারপর বলছি। লিখে নিয়েছো? লিখে এঁকে নাও, ছবিটা এঁকে নাও। আঁকা হয়ে গেলে বলবে।
হয়ে গেছে। তাহলে এবার বলো কি বলতে চাইছিলে যে OH মাইনাসটা কেন উপরে লিখলাম, তাই না? তাহলে OH মাইনাস হ্যাঁ উপরে লিখেছি কেন? কারণ OH মাইনাসের এনার্জি বেশি বলে। এবার প্রশ্ন হচ্ছে OH মাইনাসের এনার্জি কেন H2O থেকে বেশি? হ্যাঁ, দেখো আমরা কি বলছি, আমরা বলছি যে যত ইলেকট্রন রিচ সেন্টার হবে, মানে অক্সিজেন একটা সেন্টার, তার চারিদিকে ইলেকট্রন সংখ্যাটা যত বেশি হবে, তাহলে সেই ইলেকট্রনগুলো কি করবে, ধাক্কাধাক্কিটা বেশি করবে না, ঠিক না? তাহলে হ্যাঁ তাহলে OH এর চারিদিকে 3টে লোন পেয়ার আছে, মানে 6টা ইলেকট্রন আছে, নিঃসঙ্গ ইলেকট্রন। আচ্ছা, আর H2O তে অক্সিজেনের চারিদিকে 2টো লোন পেয়ার আছে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন ধাক্কাধাক্কিটা কোথায় বেশি হবে, কার ক্ষেত্রে? OH মাইনাস। OH মাইনাস। তো যত ধাক্কাধাক্কি বেশি হবে তারা দূরে চলে যেতে চাইবে। OH মাইনাসের চারিদিকে যে 3টে লোন পেয়ার আছে তারা তো পাই ইলেকট্রন, হ্যাঁ, লোন পেয়ার মানে তারা পাই পাই বন্ড করতে চায়। তো তারা কি করবে, তারা একটু দূরে চলে যাবে। তাহলে তারা যদি দূরে চলে যায় তাদের এনার্জি কি হয়ে যাবে? দূরে চলে যাওয়া, নিউক্লিয়াস থেকে দূরে চলে যাওয়া মানে কি হয়, এনার্জি কি হয়? যে কমে যাবে। কমে যায়। নিউক্লিয়াসে যত কাছে আসবে তত এনার্জি কমে যাবে, স্টেবল হবে। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত এনার্জি বাড়বে। আরে দূরে গেলে এনার্জি বাড়ে, এটা এইটুকু কনসেপ্ট তো থাকতে হবে। তো নিউক্লিয়াস থেকে যত দূরে যায় তত এনার্জি বাড়ে। হ্যাঁ রিপালশন। যত অরবিটাল সাইজটা বাড়বে, দূরে যাবে যত নিউক্লিয়াস থেকে, তত তার এনার্জি বাড়বে, আর যত কাছে আসবে তত এনার্জি কমবে। তো যেহেতু OH মাইনাসের লোন পেয়ারগুলোর ইন্টারইলেকট্রনিক রিপালশনটা বেশি, ফলে তারা রিপালশনটা কমানোর জন্য তারা দূরে দূরে চলে যাবে, আর দূরে এক্সপ্যান্ড করা মানে তার এনার্জি বেড়ে গেল। তাহলে OH মাইনাসের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি হবে, কারণ ওখানে 3টে লোন পেয়ার আছে, ধাক্কাধাক্কি বেশি, হ্যাঁ হ্যাঁ এক্সপ্যানশন বেশি, এনার্জি বেড়ে গেল এই স্টোর থেকে। তাই জন্য OH মাইনাসের এনার্জিটা দেখো আমরা উপরে লিখেছি, এই স্টোরটা নিচে লিখেছি। বুঝতে পেরেছো এবার নিশ্চয়ই? মানে রিপালশন যত বেড়ে যায় তত তো এনার্জি তাহলে কমে যাবে। কেন এনার্জি কমে যাবে? ও একটা নিউক্লিয়াস, ধাক্কাধাক্কি যদি বেশি হয় তাহলে। একটা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো রিভলভ করছে, তারা নির্দিষ্ট অরবিটে রিভলভ করছে। এবার যত এক্সপ্যান্ড করবে তারা, তার মানে অরবিটের সাইজটা বেড়ে যাচ্ছে, সাইজটা যদি অরবিটের বেড়ে যায়, নিউক্লিয়াস থেকে তারা দূরে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে গেলে তার এনার্জি বেড়ে যায় না? হ্যাঁ E is proportional to -1/n, n যত বাড়বে 1/n তত কমবে, তাহলে -1/n তত বাড়বে, ই মানে এনার্জি বাড়বে। n যত বাড়বে মানে সাইজটা যত বাড়বে, দূরত্ব যত বাড়বে, তত তার এনার্জি বাড়বে, যত নিউক্লিয়াসের কাছে আসবে তত এনার্জি কমবে। হ্যাঁ মানে তাই বলুন, নিউক্লিয়াসের কাছে আসলে তাদের ওই লোন পেয়ারগুলোর মধ্যে রিপালশন কি বেশি হবে? হ্যাঁ, তো ওই জন্য তো দূরে চলে যাবে। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো রয়েছে, তারা একটা নির্দিষ্ট, এবার যত রিপালশন হবে তারা দূরে যাচ্ছে, আর দূরে যাওয়া মানে অরবিটের সাইজটা বেড়ে যাচ্ছে, অরবিটের সাইজ বাড়লে কি হবে, এনার্জি বাড়বে না? হ্যাঁ হ্যাঁ সিম্পল বুঝেছি। অ্যাটমিক স্ট্রাকচারের বোর মডেল কনসেপ্ট। ওকে, তাই জন্য OH মাইনাসের এনার্জিটাকে আমরা উপরে লিখলাম। তাহলে এখানে যদি এই হয় তাহলে 10 অর্ডারটা কি হচ্ছে? H2 H2 বেশি। বেশি হচ্ছে। H2 গ্রেটার দ্যান OH মাইনাস, তাহলে ফিল্ড স্ট্রেংথ কি হবে? H2। যত 10 বেশি, যত 10 বেশি তত ফিল্ড স্ট্রেংথ বেশি। তাহলে H2 ইজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দ্যান OH মাইনাস, এটাই তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এটাই তো আছে নাকি? ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে এটার জন্য তোমরা হাফ পাতার একটু বেশি ছেড়ে দাও, মানে এক পাতার একটু কম। এই লেখাটাও আমি পাঠিয়ে দিব, হ্যাঁ, এটা লিখে নেবে তলায়, এই পুরো জিনিসটা ব্যাখ্যা অবশ্যই লিখে নেবে, কারণ এখান থেকে কিন্তু যেগুলো করাচ্ছি এক্সাম্পল সেইগুলোই পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এখানে এক পাতার একটু কম ছেড়ে দাও এমোর পরে। হয়েছে? আচ্ছা, এবার আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে, আমরা আলোচনা করলাম পাই ডোনার লিগ্যান্ড।
এবার আলোচনা করব ফর পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডস। ফর পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডস। আচ্ছা, পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডস কারা? একটা এক্সাম্পল দাও তো। CN minus NO plus. CN মাইনাস NO প্লাস, তারপর CO, হ্যাঁ, 110 ফেনালথ্রোলিন, এগুলো সবই হচ্ছে পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। আচ্ছা, পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হওয়ার শর্ত কি? যেমন পাই ডোনার লিগ্যান্ড হওয়ার শর্ত হচ্ছে মোর দ্যান ওয়ান লোন পেয়ার। যেমন পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হওয়ার শর্ত কি? ভ্যাকান্ট থাকতে হবে। ভ্যাকান্ট অরবিটাল থাকবে। ভ্যাকেন্ট অরবিটাল, সেটা ভ্যাকেন্ট এমও হতে পারে, ভ্যাকেন্ট অ্যাটমিক অরবিটাল হতে পারে, ভ্যাকেন্ট ডি হতে পারে, ভ্যাকেন্ট পি অরবিটাল হতে পারে, হ্যাঁ, তারপর ভ্যাকেন্ট অ্যান্টিবন্ডিং অরবিটাল হতে পারে। যে কোনো ভাবে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। আর পাই অ্যাকসেপ্টার শুধুমাত্র পাই অ্যাকসেপ্টার হতে পারে না, সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার, মানে একবার সিগমা ডোনেট করবে আর মেটাল থেকে পাই ইলেকট্রন নিয়ে নেবে। যেমন সিও, সিও কি করে? কার্বন মনোক্সাইড কি করে? তার একটা কার্বনের মাথায় একটা লোন পেয়ার আছে, সেটাকে মেটালকে ডোনেট করে, সিগমা ডোনার হলো, আর মেটাল থেকে পাই ইলেকট্রন সে তার পাই অ্যান্টিবন্ডিং অরবিটালে গ্রহণ করে, তাহলে সে সিগমা ডোনার হলো, পাই অ্যাকসেপ্টার হলো। এই মেকানিজমটাকে কি মেকানিজম বলে? এই যে সিগমা ডোনেট করা আর পাই অ্যাকসেপ্ট, সিনার্জিক। সিনার্জিক সিনার্জিক মেকানিজম, যেটা আমরা এমও ডায়াগ্রাম বা এমও থিওরিতে পড়েছিলাম যখন আমরা এই সিওর এমও টেমো গুলো করেছিলাম। তো এই যে সিগমা ডোনেট করা এবং পাই অ্যাকসেপ্ট করা, এই জিনিসটা যারা করে তাহলে তাদেরকে বলা হয় পাই সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। তাহলে এখানে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এখানে ডোনার একটা লোন পেয়ার থাকতে হবে, আর সে তার মাথায় একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। যেমন সিওর ক্ষেত্রে রয়েছে, সিএন এর ক্ষেত্রে রয়েছে, এনও প্লাসের ক্ষেত্রে রয়েছে, সবার ক্ষেত্রে রয়েছে। যাদের যাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হবে তারা ক্ষেত্রে তাদেরকে বলবো আমরা সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। আচ্ছা, এবার সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড যারা, তাদের যদি আমি এমও ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে আমি কি করব? দেখো, প্রথমত আমাদের সেই একই রকম ভাবে এখানে আমাদের সেই ইজি স্টার, আর এখানে আমার T2G, ঠিক আছে। এবার ইজি স্টারটা তো অ্যাজ ইট ইজ যা ছিল সেইভাবেই রেখে দেবো। ইজি স্টার। আচ্ছা, এবার দেখো পাই এলজিও, হ্যাঁ, পাই এলজিও অফ লিগ্যান্ড, সেটা এক্ষেত্রে যখন পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হবে তার রিলেটিভ পজিশনটা সবসময় T2Gর ওপরে থাকবে। আর পাই ডোনারের ক্ষেত্রে কি করেছি দেখো তো, সবসময় T2Gর নিচে লিখেছি না? দেখো ডায়াগ্রামটা দেখো, দেখো ডায়াগ্রামটা দেখো, T2Gর নিচে লিখেছিলাম পাই ডোনার লিগ্যান্ডের ক্ষেত্রে পাই এলজিওটা। এখন কি করেছি সেটা উপরে লিখেছি। ওকে, এবার যখন এই যে এর সঙ্গে T2Gর ওভারল্যাপ হবে, যেহেতু এটা উপরে উঠে গিয়েছে তাহলে বেরি সেন্টারটা উপরে, তো এরা যখন ওভারল্যাপ করবে এদের বন্ডিং আর অ্যান্টি বন্ডিংটা যেটা হবে সেটা হচ্ছে এইখানে একটা আর এইখানে একটা, মানে যেহেতু উপরে তাহলে অ্যান্টি বন্ডিংটা উপরে চলে যাবে, এবং উপরে কিরকম করে না ইজিকে টপকে চলে যাবে, ইজি স্টারকে টপকে চলে যাবে। তো এইরকম ডায়াগ্রাম, এইরকম ডায়াগ্রাম। যেখানে এইটাকে আমরা বলবো T2G, এটাকে বলবো T2G স্টার, ঠিক আছে। এবং এই ডায়াগ্রামে এই যে T2G এবং ইজি স্টারের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় 10 ডিকে, নিউ 10 ডিকে। আচ্ছা, এদিকটা ছিল আমাদের সিগমা কমপ্লেক্স, এটা হচ্ছে পাই এলজিওস, আর এটা হচ্ছে এমও ইনভলভড ইন সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার
এই ছবিটা এঁকে নাও। হয়ে গেলে বলবে। হ্যাঁ দেখা গেছে। হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আপনি মানে আগে লিখতেন না যে লেট এক্স অ্যাক্সিস বি দ্য মলিকুলার অ্যাক্সিস, এখানে হ্যাঁ। পার্টিকুলার কোনো অ্যাক্সিস না লিখছেন না? কারণ না কেন হচ্ছে না, কারণ এটা হচ্ছে অক্টাহেড্রাল, তো তাহলে লিগ্যান্ড গুলো তো চারিদিক দিয়ে আসছে, সব অ্যাক্সিস দিয়ে আসছে, তাহলে এর মলিকুলার অ্যাক্সিস তো কিছু পার্টিকুলার মলিকুলার অ্যাক্সিস হতে পারে না। যদি লিনিয়ার হতো মলিকিউল তাহলে আমরা মলিকুলার অ্যাক্সিস বলতে পারতাম। এটা তো লিনিয়ার নয়, তো থ্রি ডাইমেনশনাল। তো থ্রি ডাইমেনশনাল মানে এক্স অ্যাক্সিসও আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, সব দিকেই লিগ্যান্ড আছে। তো সব দিক থেকেই যেহেতু লিগ্যান্ড আসছে তাহলে এর মলিকুলার অ্যাক্সিস তো সবগুলোই, এক্স ওয়াই জেড সবগুলোই। কিন্তু যখন মনে করো সিও কার্বন মনোক্সাইড, হ্যাঁ, সেখানে এই অ্যাক্সিসটাকে আমরা দেখো যদি আমরা এক্স অ্যাক্সিস বলি তাহলে কেবলমাত্র এই দুটো অ্যাটম অ্যাপ্রোচ করছে এক্স অ্যাক্সিস বরাবরই, তাই জন্য মলিকুলার অ্যাক্সিস এখানে কি বলবো, কোন অ্যাক্সিসকে? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে। হ্যাঁ, তো এখানে আমরা এক্স অ্যাক্সিসকে মলিকুলার অ্যাক্সিস বলছিলাম। কেন বলছিলাম? কারণ সেখানে আমরা যখন আলোচনা করছিলাম সেগুলো সব ছিল ডায়াটমিক মলিকিউল, ডায়াটমিক বা ট্রাইঅ্যাটমিক, কিন্তু লিনিয়ার ছিল তারা। তো এই লিনিয়ার যখনই হবে, লিনিয়ার মানে একটা নির্দিষ্ট অ্যাক্সিস থাকবে তার মলিকুলার অ্যাক্সিস এ বি, এই মলিকুলটা যখন থাকবে। কিন্তু যখন তুমি এখন এরকম অক্টাহেড্রাল নিয়ে আলোচনা করছো, হ্যাঁ, তখন তোমার কি হয়ে যাচ্ছে না, সবগুলোই তো তোমার অ্যাক্সিস, মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, সব বরাবরই লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে। তাহলে তুমি পার্টিকুলারলি কোনো অ্যাক্সিসকে তুমি মলিকুলার অ্যাক্সিস বলতে পারছো না, সবগুলোই তোমার মলিকুলার অ্যাক্সিস। বোঝা গেল? ওই জন্য আমরা এখানে কোথাও মলিকুলার অ্যাক্সিস কথাটা উল্লেখ করিনি, যে ওই যে লেট এক্স অ্যাক্সিস বি দা মলিকুলার অ্যাক্সিস, এই কথাটা উল্লেখ করতে পারছি না, কারণ এখানে এক্স ওয়াই জেড সবগুলোই মলিকুলার অ্যাক্সিস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর স্যার বলছি তাহলে পাই এক্সের ক্ষেত্রেও তো এমন হবে, হ্যাঁ, কার ক্ষেত্রে? ওটা তো লিনিয়ার। কার ক্ষেত্রে? পাই কমপ্লেক্সের ক্ষেত্রে, পাই পাই কমপ্লেক্স, পাই পাইডোনাল লিগ্যান্ড। এটা যেমন সিগমা কমপ্লেক্স। পাই কমপ্লেক্স হোক আর সিগমা স্যার কমপ্লেক্স, পাই কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স হোক আর পাই কমপ্লেক্স হোক, জিওমেট্রিটা তো অক্টাহেড্রাল। বুঝতে পারছো? জিওমেট্রিটা তো অক্টাহেড্রাল। তো আমার এখানে একটা মেটাল আছে। স্যার পাই কমপ্লেক্স গুলো তো লিনিয়ার হয়। পাই কমপ্লেক্স লিনিয়ার কেন হবে? পাই পাই কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছ তুমি? পাই ডোনাল লিগ্যান্ড? পাই কমপ্লেক্স কারা? বলো। পাই কমপ্লেক্স বলতে কি বলতে চাইছো? পাই কমপ্লেক্স, সেখানে পাই কমপ্লেক্স কারা? যেখানে লিগ্যান্ডটা হচ্ছে পাই ডোনাল লিগ্যান্ড অথবা পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড, সেই কমপ্লেক্সকে বলা হবে পাই কমপ্লেক্স। আর যেখানে লিগ্যান্ডটা শুধুমাত্র সিগমা ডোনাল লিগ্যান্ড, সেই কমপ্লেক্সকে বলা হবে সিগমা কমপ্লেক্স। যেমন সিও
NH3 হোল 6 3+, এটাকে কি কমপ্লেক্স বলবো, সিগমা কমপ্লেক্স না পাই কমপ্লেক্স? লিগ্যান্ডটা কি ধরনের লিগ্যান্ড বলো? স্যার আপনার কথা আমি বুঝতে পারছি না। মানে তুমি পাই কমপ্লেক্স, তুমি তুমি বলছো কিটা সেটা বলো। আমি পাই কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছ? পাই কমপ্লেক্সটা কি? স্যার মানে পাই কমপ্লেক্স ওটা তো মানে পাই সিস্টেম থাকে, এবং ওটা হচ্ছে লিনিয়ার মলিকুল, মানে ইনক্লুডিং ইথিলিন, অ্যালাইল অ্যান্ড মানে সাইক্লিক মলিকুল যেগুলো, ওগুলোর ক্ষেত্রে ওটা আমার এমন হবে। হ্যাঁ হবে, কেন হবে না? কিন্তু আমরা এখানে কি পড়ছি? আমরা এখানে পড়ছি মেটাল কমপ্লেক্স। তো মেটাল কমপ্লেক্স কোন জিওমেট্রি? অক্টাহেড্রাল ও জিওমেট্রি। আচ্ছা। তো মেটাল কমপ্লেক্স অক্টাহেড্রাল জিওমেট্রি মানে একটা মেটাল আছে, তার চারদিকে 6টা লিগ্যান্ড আছে, এক্স অ্যাক্সিস বরাবর দুটো, ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো, জেড অ্যাক্সিস বরাবর দুটো। তাহলে লিগ্যান্ড গুলো যে অ্যাপ্রোচ করছে কোন বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর কি শুধু? কোন কোন বরাবর অ্যাপ্রোচ? লিনিয়ার হলে তো এক্স অ্যাক্সিসই বরাবর। কেন লিনিয়ার? অক্টাহেড্রাল জিওমেট্রি কি লিনিয়ার? আমি লিনিয়ারের ক্ষেত্রে বলছি, আমরা কি মানে এইটা বাদ দিয়ে। হ্যাঁ লিনিয়ার, আমরা তো সেটাই বললাম। লিনিয়ার যখন হবে, যেমন কার্বন মনোক্সাইড, সায়ানাইড, এনও প্লাস, এটা হচ্ছে লিনিয়ার। তাদের ক্ষেত্রে আমরা তো মলিকুলার অ্যাক্সিস বলেছি, আমরা তো তখন থার্ড সেমে পড়েছিলাম, তখন তো আমরা আলোচনা করেছি যে যখন সিও সেটা কার্বন এবং অক্সিজেন যখন একটা অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে, তাহলে সেটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরে নিয়েছিলাম, লেট এক্স অ্যাক্সিস বি দা মলিকুলার অ্যাক্সিস, লিনিয়ার বলেই তো। কিন্তু আমরা এখন যেটা পড়ছি মেটাল কমপ্লেক্স, এটা কি লিনিয়ার? এখানে আমরা মলিকুলার অ্যাক্সিস ধরবো কেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ঠিক আছে। কিছুই বুঝতে পারোনি? না, বুঝতে পেরেছি। আমরা এখন আলোচনা করছি মেটাল কমপ্লেক্স। তো মেটাল কমপ্লেক্স মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যখন, সেখানে তো লিনিয়ারিটি নেই, সে তো 3 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনাল যখন হবে তখন তার পার্টিকুলার অ্যাক্সিস নেই, সে সব অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে। তো এখানে মলিকুলার অ্যাক্সিস নেই, এখানে সবগুলোই মলিকুলার অ্যাক্সিস, 3 ডাইমেনশনাল যেহেতু। কিন্তু যখন আমরা থার্ড সেমে পড়েছিলাম, সেখানে কার্বন মনোক্সাইড, সায়ানাইড, এনও প্লাস, এদের যে আলোচনা করছে, এইচএফ, এগুলো সবই ছিল হচ্ছে লিনিয়ার মলিকিউল। তো লিনিয়ার মলিকিউল মানে সেখানে একটা অ্যাক্সিস বরাবর তাদের অ্যাপ্রোচ করতে হবে, হয় এক্স অ্যাক্সিস বরাবর, নইলে ওয়াই অ্যাক্সিস বরাবর, নইলে জেড অ্যাক্সিস বরাবর। তো আমরা সেখানে সবগুলোকে ধরে নিয়েছিলাম যে তারা এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে। তাই জন্য আমরা প্রত্যেকটা এমওতে লিখছিলাম, মনে আছে, লেট এক্স অ্যাক্সিস বি দা মলিকুলার অ্যাক্সিস। কারণ সেখানে কি বলছিলাম যে কার্বন এবং অক্সিজেনটা এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, এইচএফ এ হাইড্রোজেন এবং ফ্লোরিনটা এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, কারণ সেখানে দুটো অ্যাটম ছিল মাত্র। তো তারা দুটো অ্যাটম মানে একটা লিনিয়ার যে কোনো একটা অ্যাক্সিস বরাবর আসবে। কিন্তু এখানে তো চারিদিক দিয়ে আসছে, তো এখানে পার্টিকুলার কোনো মলিকুলার অ্যাক্সিস নেই, সবগুলোই মলিকুলার অ্যাক্সিস। ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা ছবিটা এঁকেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো যে এই 10 ডিকিউটা কার? এই 10 ডিকিউটা, এটা তো 10 ডিকিউ ছিল কখন? যখন এটা সিগমা ডোনার লিগ্যান্ড ছিল অনলি, সিগমা ডোনার। আর এইটা যে 10 ডিকিউটা হলো কার? এটা কোন কোন লিগ্যান্ডের জন্য করলাম? পাই অ্যাকসেপ্টর, পাই অ্যাকসেপ্ট। এবার বলো কোন 10 ডিকিউটা বড় হলো? I accepted. পাই অ্যাকসেপ্ট। তাহলে 10 ডিকিউ এর যদি অর্ডার করি আমরা, অর্ডার অফ 10 ডিকিউ, সেটা কি হচ্ছে না পাই অ্যাকসেপ্টর গ্রেটার দ্যান সিগমা ডোনার, হচ্ছে না? দেখো তো, হচ্ছে কি না? এইটা সবসময় সিগমা ডোনার। এই যে টি2জি যে স্টার, এটা হচ্ছে সিগমা ডোনার লিগ্যান্ড। আমরা আগে সেই প্রথম এমওটা দেখবে, সিগমা ডোনারের যে এমওটা গেছিলাম, সেখানে এই গ্যাপটাকে আমরা 10 ডিকিউ বলেছিলাম। এবার তার রেসপেক্টে যখন পাই অ্যাকসেপ্টর করছি, তার গ্যাপটা বেশি হচ্ছে, আর পাই ডোনার লিগ্যান্ডের ক্ষেত্রে দেখবে কমে যাচ্ছিল, মনে আছে?
সবার? পাই ডোনার লিগ্যান্ডের ক্ষেত্রে দেখো এরকম ছোট গ্যাপ হয়েছিল এরকম জায়গায়, তো কমে যাচ্ছিল মানে 10 ডিকিউ কমে যাচ্ছিল। আচ্ছা এখন এখানে পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের 10 ডিকিউটা সিগমা ডোনার লিগ্যান্ড থেকে বেশি হয়েছে, তাহলে এখন ফিল্ড স্ট্রেন্থ যদি আমি বলি, তাহলে ফিল্ড স্ট্রেন্থটা কার বেশি হবে? সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার? পাই অ্যাকসেপ্টার। তাহলে আমরা বলতে পারি পাই অ্যাকসেপ্টার আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দ্যান সিগমা ডোনার না? পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডস আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দ্যান সিগমা ডোনার লিগ্যান্ড। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা লিখে নাও, লিখে নাও। হয়েছে? আচ্ছা, তাহলে এইটা যদি পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের জন্য হয়, তাহলে আমার একটা কোশ্চেন এবার আমাদের ডিসকাস করতে হবে, যে ডিসকাস দি রিলেটিভ পজিশন of CO and Cn minus। দাদা, পাই অ্যাকসেপ্টরে কি লেখার জন্য জায়গা রাখতে হবে? হ্যাঁ, হাফ পাতা ছেড়ে দাও, যদি আমি পিডিএফটা দিচ্ছি তুমি হাফ পাতা ছেড়ে দাও। ঠিক আছে। আচ্ছা, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে, ডিসকাস দি রিলেটিভ পজিশন অফ সিও অ্যান্ড সিএন মাইনাস ইন স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। আচ্ছা, সিও এবং সিএন মাইনাস এরা কি ধরনের লিগ্যান্ড? পাই অ্যাকসেপ্টর। তাহলে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। তাহলে এদের ডায়াগ্রাম কোন ডায়াগ্রাম দিয়ে কম্পেয়ার করতে হবে? এটা তো, এই ডায়াগ্রামটা দিয়ে কম্পেয়ার করতে হবে, ঠিক কি না? দেখো আচ্ছা, এলজিও গুলো টি2জির উপরে থাকবে না নিচে থাকবে? ওপর। তাহলে দুজনের এলজিও এই। আচ্ছা বলো এবার দুজনের মধ্যে কোনটা কে, কোনটা সিও আর কোনটা সিএন মাইনাস? সিওটা ওপরে, সিএনটা নিচে। এক্ষুনি ভুলে গেলে, এক্ষুনি আলোচনা করলাম আর এক্ষুনি ভুলে গেলে। কি বলেছি আমরা? সিএনটা উপরে থাকবে। যত এনার্জি বেশি ছিল উপরে, যত ইলেকট্রন রিচ হলে। ইলেকট্রন রিচ যে হবে, যত ইলেকট্রন রিচ হবে তার এনার্জি তত বেশি হবে। তাহলে সিএন মাইনাস তো ইলেকট্রন CN রিচ, উপরে। অ্যানায়ন তো, ঠিক আছে, ওএইচ মাইনাস আর এইচ2 ওটা মনে করো, তাহলে এইটা হবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। স্টার। আচ্ছা এবার এদের যদি ওভারল্যাপ হয় তাহলে কি হবে? যে উপরে থাকবে তার অ্যান্টি বন্ডিং তত উপরে যাবে, তো বন্ডিং অ্যান্টি বন্ডিং দুটোই উপরে যাবে। এই যদি অ্যান্টি বন্ডিং হয় দুজনের, কোনটা কার? বলো কোনটা কার, কোনটা সিও কোনটা সিএন মাইনাস? উপরেরটা CN মাইনাস। একটা সিএন মাইনাস, তাহলে উপর থেকে আমরা, কারণ উপরটা সিএন মাইনাস উপরে আছে, তাহলে অ্যান্টি বন্ডিংটা উপরে থাকবে, ভেরি সেন্টার রুল এই, তাই তো? আচ্ছা ঠিক একই রকম ভাবে বন্ডিং এর ক্ষেত্রেও তাই হবে। এই তাহলে এটা কি হবে? সিএন মাইনাস এর সঙ্গে কানেক্ট হবে, এটা সিও এর সঙ্গে কানেক্ট হবে।
আচ্ছা দেখো, এবার এইটা হচ্ছে কি কার তাহলে, সিএন মাইনাস, আর এইটা হলো সিও। 10 ডিকিউ কোনটাকে বলে, 10 ডিকিউ কোন গ্যাপটা, 10 ডিকিউ T2G আর ইজির গ্যাপটা। T2G এবং ইজি স্টার, তাই তো, এই গ্যাপটা। তাহলে এখানে দেখো এই গ্যাপটা কার, 10 ডিকিউ অফ সিএন মাইনাস তো, আর এই গ্যাপটা কার, এই গ্যাপটা 10 ডিকিউ অফ সিও। তাহলে অর্ডার অফ 10 ডিকিউ কি হলো, কে বেশি হলো, এটা তো, বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে ফিল্ড স্ট্রেংথ কার বেশি হবে, পিও গ্রেটার দেন সিএন মাইনাস। এটাই জানতে চেয়েছি, এটাকে এবার ছবি এঁকে এবার ডিসকাস করতে হবে। লিখেছো? না স্যার, হ্যাঁ একটুখানি হ্যাঁ, দাঁড়ান। লেখো, 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 লেখো। হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গিয়েছে। আচ্ছা, এটা হলো। আচ্ছা নেক্সট, এটা হাফ পাতা ছেড়ে দাও, এটারও হাফ পাতা ছেড়ে দাও। আচ্ছা, একটা কোশ্চেন, দুটো কোশ্চেন দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, দেখবে পারো কিনা। বলছে F minus is an ionic ligand.
ionic ligand, but weaker than H2O, while CO is neutral, yet a stronger ligand while CO is neutral, yet লিখছি দেখো, yet a stronger ligand than H2O, স্যার হোয়াইল এর পরে while CO, carbon monoxide CO, is neutral, yet a stronger ligand than H2O. Explain. বুঝেছো? লিখেছো কোশ্চেনটা? আচ্ছা, এখানে তাহলে ফিল্ড স্ট্রেন্থ সবচেয়ে অর্ডারটা যদি এখানে F মাইনাস বলছে H2 আর CO, বলছে F মাইনাস ইজ উইকার দ্যান H2O, আবার সিওটা আবার H2O থেকে স্ট্রঙ্গার। তাহলে এইটা বলেছে না কোশ্চেনে, এটাকে এক্সপ্লেন করতে বলেছে না, দেখো তো। হ্যাঁ তো আচ্ছা, এবার এই তিনজনকে কম্পেয়ার করতে বলছে, তো খুব সহজ, তোমাদের বাড়িতে কাজ থাকবে। আচ্ছা আগে বলো এই দুটো কি ধরনের লিগ্যান্ড? সিগমা টোনার পাই টোনার না, তাই তো? আর এটা কি ধরনের লিগ্যান্ড? অ্যাকসেপ্টর। সিগমা টোনার পাই অ্যাকসেপ্টর। তাহলে তুমি যখন একই সমজাতীয় ক্যারেক্টারের লিগ্যান্ড পেলে তাদেরকে একটা ডায়াগ্রামেই করবে। একটা ডায়াগ্রাম যেমন আমরা হ্যালাইডগুলোকে করেছিলাম বা OH ভার্সেস H2O করেছিলাম, হ্যাঁ, একটা ডায়াগ্রামের মধ্যে এই দুটোকে করবে, তার 10DQ গুলো দেখাবে, অর্ডারটা চেক করবে। আর সিওর ক্ষেত্রে আলাদা করে করবে, তার 10DQটা চেক করবে। দেখো F মাইনাস আর H2O ডায়াগ্রামটা এরকম হবে না? এই যে আমরা রেখেছিলাম H2O ভার্সেস OH মাইনাস, F মাইনাস কোনটাকে লিখবো? এইটা F মাইনাস হয়ে যাবে, তাই না? এরকম হবে না? F মাইনাস ভার্সেস H2O, ঠিক কি না? বুঝতে পেরেছো? সেখানে 10DQটা তো T2 রেজিস্টার আর রেজিস্টারের গ্যাপটা। হ্যাঁ, রেজিস্টার, তাহলে 10DQটা কার বেশি হচ্ছে? মানে ওই H2O। H2 এর ক্ষেত্রে যেটা তাহলে এখানে ফ্রি স্ট্রেংথের উত্তর কি আসবে? H2 greater than F minus। এটা তো পেয়ে যাবে। তাহলে এটা তোমার একটা উত্তর হয়ে গেল না? হ্যাঁ একটা উত্তর তো হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ এবার যখন সিও কে কনসিডার করবে, সিওটা তো পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, তার তো 10DQ সবসময় পাই ডোনারের থেকে বেশি। পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের 10DQ দেখো, এই জায়গাটা খেয়াল করো, এইটা এই যে গ্যাপটা, এই গ্যাপটা কার? 10DQ অফ সিগমা ডোনার অনলি। আর এই গ্যাপটা পাই ডোনার। বলো তো সিগমা ডোনার আর পাই ডোনারের মধ্যে কে বড়? 10DQ? সিগমা ডোনার। সিগমা ডোনার বেশি। তাহলে স্ট্রং ফিল্ড সিগমা ডোনার আর পাই ডোনারের মধ্যে কে বেশি স্ট্রং? সিগমা ডোনার হচ্ছে পাই ডোনারের থেকে স্ট্রং। আবার দেখো এই ডায়াগ্রামটা খেয়াল করো, পাই অ্যাকসেপ্টারের ডায়াগ্রাম। এটা তাহলে সিগমা ডোনারের, এটা হচ্ছে সিগমা ডোনারের,
আচ্ছা, সিগমা ডোনারের থেকে পাই অ্যাকসেপ্টরের টেন্ডিকুটা বেশি না কম? বেশি। বেশি। তাহলে পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড দ্যান সিগমা ডোনার। হ্যাঁ। তাহলে পাই অ্যাকসেপ্টর সিগমা ডোনারের থেকে স্ট্রং, আবার সিগমা ডোনার পাই ডোনারের থেকে স্ট্রং। তাহলে যদি বলা হয় পাই অ্যাকসেপ্টর আর পাই ডোনারের মধ্যে কে বেশি স্ট্রং? পাই অ্যাকসেপ্টর। পাই অ্যাকসেপ্টর। তো আমাদের এই যে সিও ভার্সেস এরা দুজন, তাহলে এ সবচেয়ে বেশি স্ট্রং হবে না? এ তো পাই অ্যাকসেপ্টর। হ্যাঁ স্যার। আর এরা দুজন পাই ডোনার। এবার এদের দুজনের মধ্যে কম্পারিজনটা কিরকম হবে? এদের দুজনের কম্পারিজনটা ওই যে ডায়াগ্রাম যেভাবে বললাম সেভাবে করতে হবে। একটা ডায়াগ্রামের মধ্যে দুটো লিখে কম্পেয়ার করতে হবে। তো এইটা নিজেরা একটু ট্রাই করবে, দুটো ডায়াগ্রাম আঁকতে হবে এখানে। একটা এফ মাইনাস সিওরটা কি সিঙ্গেল? সিওরটা সিঙ্গেল, একটা পাই অ্যাকসেপ্টরের ডায়াগ্রাম আঁকতে হবে। এই ডায়াগ্রামটা এঁকে দেবে, এই যে পাই অ্যাকসেপ্টরের যে ডায়াগ্রামটা এঁকেছিলাম সিওর, এই যে এইটা এঁকে দেবে। ঠিক আছে, এটা সিওর জন্য এঁকে দেবে। দেখতে ঠিক পাচ্ছ? আছে। তাহলে ওর ওর টেন্ডিকিউটা বেশি, এটা দেখিয়ে দেবে। তো এটা ট্রাই করবে, আর না পারলে নোটে করে দেওয়া রয়েছে, দেখে নেবে কিভাবে অ্যান্সারটা করতে হবে। ওকে? স্যার বলছি পাই ডোনার কোনটা বললেন একটু দেখাবেন? এই তো এফ মাইনাস আর এইচ টু, এটা দুজন তো পাই ডোনার। এফ মাইনাস আর এইচ টু, এটা দুজন পাই। ওখানে না, তাহলে OH মাইনাস আর H2 এর ক্ষেত্রে ওই হ্যাঁ, জায়গাটাতে পাই ডোনার কোন জায়গাটা একটু দেখান। এই যে এটা ওইচের জায়গায় এফ মাইনাসটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে, ডায়াগ্রাম সব একই থাকবে। স্যার এখানে পাই ডোনার কোন জায়গাটা বললেন একবার বলবেন? এই ওই ডায়াগ্রাম, এই T2 যে স্টার আর EG স্টার ওইটা, ওই গ্যাপটা? ওই গ্যাপটা টেন্ডিকিউ। হ্যাঁ, না, পাই ডোনার যে জায়গাটা বললেন। পাই ডোনার মানে পাই, এটা পাই ডোনারই ডায়াগ্রাম। পাই ডোনার এলজিও, এই যে এটার সঙ্গে টি টু জির ওভারল্যাপ। এবার এইটার ওভারল্যাপ হয়ে ওএইচ মাইনাসটা উপরে আছে, এইচ টু ওটা নিচে আছে। এই গ্যাপটা হচ্ছে টেন্ডিকিউ ও অফ পাই ডোনার লিগ্যান্ড ওএইচ মাইনাস, আর এটা হচ্ছে টেন্ডিকিউ ও অফ এইচ টু। দুটোই পাই ডোনার লিগ্যান্ড, ডায়াগ্রামটাই পাই ডোনার লিগ্যান্ড। ঠিক আছে স্যার। পাই ডোনার লিগ্যান্ডের ডায়াগ্রাম এটা, পাই অ্যাকসেপ্টর ডায়াগ্রামের পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ডের ডায়াগ্রাম এটা। দুটোর পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হলো। আরেকটা কোশ্চেন লেখো এখানে। কোশ্চেনগুলো লিখে নাও আগে, তারপর এক দু পাতা ছেড়ে দেবে অ্যান্সারগুলো লেখার জন্য। হোয়াট ইজ spectrochemical series justify the position of I minus and Cn minus in it. Okay. I মাইনাস আর Cn মাইনাসের মধ্যে তুলনা করতে বলছে পজিশন। তাহলে কটা ডায়াগ্রাম আঁকতে হবে এখানে এই কোশ্চেনে? দুটো। কেন দুটো, কেন বলো? আই মাইনাসটা কি ধরনের লিগ্যান্ড? একটা সিগমা ডোনার, একটা পাই অ্যাকসেপ্টর, একটা এটা সিগমা ডোনার আর পাই পাই ডোনার। অ্যাকসেপ্টর। এটা সিগমা ডোনার পাই ডোনার, আর এটা কি? পাই সিগমা অ্যাকসেপ্টর। ডোনার পাই অ্যাকসেপ্টর। তাহলে দুটো দু ধরনের লিগ্যান্ড বলেছে না? তাহলে দুই ধরনের লিগ্যান্ড যদি হয় তাহলে কি হবে? তাহলে তোমাকে আয়োডিনের জন্য একটা ডায়াগ্রাম আঁকতে হবে, সিএন মাইনাসের জন্য একটা ডায়াগ্রাম আঁকতে হবে। দুটো ডায়াগ্রাম আঁকার পরে তোমাকে এবারে দেখতে হবে কার টেন্ডিকিউ বেশি আসবে। কার টেন্ডিকিউ বেশি আসে, পাই অ্যাকসেপ্টর না পাই ডোনার?
সায়ানাইডের। পাই অ্যাক্সেপ্টর। অ্যাকসেপ্টেড। তাহলে তুমি বলে দেবে পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ডস আর স্ট্রং দ্যান আয়োডাইড, ঠিক আছে, সিএন মাইনাসটা গ্রেটার দ্যান আয়োডাইড, ঠিক আছে, ফিল্ড স্ট্রেংথ পারা যাবে তো দুটো ডায়াগ্রাম এঁকে? বলো, সায়ানাইডের জন্য পাই অ্যাকসেপ্টরের ডায়াগ্রামটা আঁকবে, আয়োডাইডের জন্য পাই ডোনারের ডায়াগ্রামটা আঁকবে, একে 10 ডিকিউগুলো দেখাবে, 10 ডিকিউ দেখলেই বুঝতে পারবে যে একটা ছোট হবে একটা বড় হবে, তুমি তখন বলবে সায়ানাইডের 10 ডিকিউ যেহেতু বড় আয়োডাইডের থেকে, তাহলে সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। বুঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটার জন্য জায়গা ছেড়ে দাও, তাহলে মোটামুটি তুমি 2 পাতা ছেড়ে দাও এর অ্যান্সারটা লেখার জন্য, এই দুটো কোশ্চেনের অ্যান্সার 2 পাতা ছেড়ে দাও, তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। 2 পাতা থেকে 2.5 পাতা মতো ছেড়ে দাও। তোমার এখানে আর একটা কোশ্চেনও দেওয়া রয়েছে, সেটাও তুলে নিও আর কি ওখান থেকে অ্যান্সারটা, ঠিক আছে? তো 2 থেকে 2.5 পাতা ছেড়ে দাও। তোমাদের পিডিএফটা অলরেডি আমি এতে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, ওখান থেকে দেখে দেখে ফাঁকা জায়গাগুলো তুলে নেবে, অবশ্যই লিখে নেবে আজকের মধ্যেই, মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার 2.5 পাতার মতো ছেড়ে দিয়ে এবার নতুন আমাদের টপিক, আমাদের এমওটা হয়ে গেল, নিউ টপিক যেটা সেটা হচ্ছে ম্যাগনেটোকেমিস্ট্রি। ম্যাগনেটোকেমিস্ট্রি, হেডিং দাও ম্যাগনেটোকেমিস্ট্রি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কেমিস্ট্রি রিলেটেড যদি কোনো পরীক্ষা দাও তাহলে ম্যাগনেটোকেমিস্ট্রি থেকে কোশ্চেন আসবেই আসবে। হয়েছে? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে একটা অ্যাটমে নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনগুলো রিভলভ করে তখন সেই ইলেকট্রনের কটা মোশন থাকে? খুব ছোটবেলার কোশ্চেন আর কি। যেমন সূর্যের চারিদিকে যখন বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করে তখন সেই গ্রহগুলোর কটা মোশন থাকে, ক ধরনের মোশন থাকে বলো? গতি কয় ধরনের গতি থাকে বলো? 2 ধরনের। 2 ধরনের, কি কি? একটা নিজের অ্যাক্সিসের উপর আর একটা হচ্ছে সূর্যকে, যাকে ঘুরছে তার উপর। হ্যাঁ, তাহলে সূর্যকে কেন্দ্র করে একটা, আর তার নিজের অক্ষের চারিদিকে আর একটা ঘূর্ণন। তো এই জিনিসটাকে যদি আমি অ্যাটমের ক্ষেত্রে কনসিডার করি তো অ্যাটমের ক্ষেত্রেও ঠিক একই জিনিসভাবে এটা প্রযোজ্য, যে নিউক্লিয়াস তার চারিদিকে ইলেকট্রনগুলো যখন রিভলভ করে ইলেকট্রনগুলো দুটো মোশন দেখায়, একটা হচ্ছে ওই নিউক্লিয়াসের চারিদিকে যে ঘুরছে যেটা রিভলিউশন বলা হয়, আর এই ইলেকট্রনটা নিজের অক্ষের চারিদিকে সে স্পিন করছে, দ্যাট ইজ স্পিনিং মোশন। তাহলে একটা নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন ঘোরে তখন ইলেকট্রন একটা হচ্ছে রিভলিউশন করে আর একটা স্পিন করে। মানে রিভলিউশন যেটা বা রিভলভ করে যেটা, সে রিভলভ করে কোথায়? অরবিটে বা অরবিটালে বলা যেতে পারে, অরবিটালের মধ্যে তারা ঘোরে। তাই এই মোশনটা যেটা ও নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এইটাকে বলা হয় অরবিটাল মোশন। আর ইলেকট্রন যখন নিজের অক্ষের চারিদিকে ঘোরে, যেহেতু ওটা স্পিন তাই ওই মোশনটাকে বলা হয় স্পিনিং মোশন। তাহলে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তাহলে তার দুটো মোশন তৈরি হচ্ছে, একটা অরবিটালে ঘোরার জন্য নিউক্লিয়াসকে কেন্দ্র করে, দ্যাট ইজ অরবিটাল মোশন, আর আরেকটা নিজের অক্ষের চারিদিকে স্পিন করা, সেটাকে বলা হয় স্পিনিং মোশন। বুঝতে পেরেছি? তাহলে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন অরবিটাল মোশন করে আর স্পিনিং মোশন করে। এবার এইটাকে যদি আমরা পিকচরিয়াল ডায়াগ্রাম করি তাহলে কেমন দাঁড়ায়? যেটা দাঁড়ায় সেটা হচ্ছে
এই ধরো একটা নিউক্লিয়াস, এবার এর চারিদিকে যখন এটা ঘোরে তখন এর চারিদিকে যখন এটা ঘোরে তখন তার দুটো মোশন থাকে। একটা যে এই যে অরবিটালে যে ঘুরছে এইটাকে বলা হয় অরবিটাল মোশন, আর এই ইলেকট্রনটা যেটা নিজের অক্ষের চারিদিকে স্পিন করছে এটাকে বলা হয় স্পিনিং মোশন। দুটো মোশন আছে একসাথে, ঠিক আছে? এবং এদের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় আর, ওকে? এবং এই যে ভেলোসিটি সেটা যদি এই সার্কেলের স্পর্শক বরাবর টানা হয় সেটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। তাহলে এই হচ্ছে একটা ইলেকট্রনের মোশন, যেখানে এই মোশনটাকে বলা হচ্ছে, এই যে সার্কুলার মোশন যেটা সেটা হচ্ছে অরবিটাল মোশন, আর এই যে যেটা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এটাকে বলা হয় স্পিনিং মোশন। বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার এটা? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার তোমাদের ক্লাস 11-12 যে ইলেকট্রোম্যাগনেটিক্স চ্যাপ্টারটা পড়েছিলে সেখানে লুপ বলে একটা কনসেপ্ট পড়েছিল, লুপের কনসেপ্ট। সেখানে কি বলা হয়েছিল দেখবে, এরকম একটা বইতে ছবি আঁকা থাকে, ফিজিক্স বইতে এরকম লুপ আঁকা থাকে, যেটার একটা পজিটিভ একটা নেগেটিভ এইভাবে, তাহলে এইভাবে কারেন্ট ফ্লো হয়। তো এই কারেন্ট যখন ফ্লো হয় একটা লুপের মধ্যে তাহলে এটা একটা সার্কুলার মোশন হলো। তাহলে কেন্দ্র কোনটা? এটা। তাহলে এই লুপের যে প্লেনে এরা সার্কুলেট করছে, এই যে প্লেনটা, তাহলে এই এখানে তুমি কারেন্ট ফ্লো করাচ্ছ, তার মানে এটা সার্কুলেট করছে। তো এরা যে প্লেনে সার্কুলেট করছে তার ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশন, হ্যাঁ, প্লেন থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যাকে মাপা হয় চৌম্বক ভ্রামক দিয়ে, যাকে ইংরেজিতে বলে ম্যাগনেটিক মোমেন্ট, মিউ। তো এই মিউটা বা ম্যাগনেটিক মোমেন্টটা এটা জেনারেট হয় কোন ডাইরেকশনে? তুমি যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছো যে প্লেনে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর 90 ডিগ্রিতে। তার মানে এটাকে যদি আমি সিম্পলি ধরো, মনে করো এটা একটা প্লেন যেখানে ইলেকট্রন এইভাবে সার্কুলেট করছে বা কারেন্ট ফ্লো করছে, তাহলে তার প্লেনটা কোনটা হলো? এটা প্লেন। এবার তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন বরাবর তৈরি হবে? এটা যদি প্লেন হয় এর ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশন, মানে এই বরাবর। বুঝতে পেরেছো? এই বরাবর পারপেন্ডিকুলারলি তার ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে বা চৌম্বক ভ্রামক তৈরি হবে। তার মানে ওখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা লুপে, মানে এরকম একটা সার্কুলার পথে যখন কোনো চার্জ পার্টিকেলকে মুভ করানো হয়, তো যে প্লেনে মুভ করে তার প্লেনে ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা চৌম্বক ভ্রামক ভেক্টর তৈরি হয় বা ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর তৈরি হয়। তো এই লুপের যে কনসেপ্ট, এই লুপের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে একই রকম ভাবে যদি আমি আবার একবার ছবিটা আঁকি তাহলে কিরকম হয় না, এই হচ্ছে তোমার সার্কেল, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে ইলেকট্রন। তাহলে এই যে প্লেনে ইলেকট্রনটা রিভলভ করছে, এইটা অরবিটাল মোশন, এই যে প্লেনে রিভলভ করছে এর ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনটা কোনটা? এই বরাবর আমরা দেখাতে পারি, তাই না? তাহলে এই বরাবর কি তৈরি হবে? ম্যাগনেটিক মোমেন্ট, মিউ। আচ্ছা, এটা কোন মোশনের জন্য তৈরি হয়েছে? অরবিটাল মোশন না স্পিন মোশন? অরবিটাল। অরবিটাল মোশন। অরবিটাল মোশন। তো এইটাকে ওই জন্য মিউ এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অরবিটাল ভেক্টরকে মিউ এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মাথায় একটা ভেক্টর সাইন দেওয়া হয়। আচ্ছা, এবার স্পিনটা মনে করো এইরকম একটা অ্যাক্সিসকে বরাবর সে স্পিন করছে,
তাহলে এই অ্যাক্সিস যেটা স্পিন করছে সেটা তো এই প্লেনে, তাহলে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন কোনটা? এইটা তার পারপেন্ডিকুলার ডাইরেকশন। যে প্লেনে সে স্পিন করছে তার পারপেন্ডিকুলার এইটা। এই বরাবর একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, যেটাকে কি বলা হবে? দেখো কি জন্য তৈরি হচ্ছে, সেটা স্পিনিং এর জন্য। তাহলে এটাকে বলা হয় স্পিন ম্যাগনেটিক মোমেন্ট মিউ এস। তাহলে দেখো যে এই বরাবর কি তৈরি হয়েছে, অরবিটাল মোশনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে, যাকে আমরা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট বলছি। তাহলে মিউ এলটা হয়ে গেল অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, আর এই স্পিনিং এর জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে সেটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। স্পিন ম্যাগনেটিক, ঠিক আছে। এবার দেখো এরা দুজন যদি এদেরকে এক্সট্রাপোলেট করি তাহলে এটা এরকম ভাবে কানেক্ট হয় না? তো এটাকে যদি আমরা এইভাবে আলাদা করে আঁকি, এটা আর এটা, এই ভেক্টরটাকে আমরা কি বলছি? মিউ এল ভেক্টর, মানে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। আর এইটাকে আমরা কি বলছি? স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট কোন মোশনের জন্য তৈরি হচ্ছে? স্পিনিং মোশনের জন্য। আর অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট কিসের জন্য তৈরি হচ্ছে? অরবিটাল মোশনের জন্য। তাহলে এই দুটো কাজই কে করছে? দুটো কাজই কে তৈরি করছে? দুটো ম্যাগনেটিক মোমেন্ট কে তৈরি করছে? ইলেকট্রন। ইলেকট্রন। তাহলে এই একটা ইলেকট্রনই সে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করছে, আবার স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করছে। তাহলে ওই ইলেকট্রনটা টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কি তৈরি করছে? টোটালটা কি হবে? দুটো ভেক্টরের লব্ধি বা রেজাল্ট্যান্ট, তাই না? সেটা কোন বরাবর হবে? এই বরাবর হবে না রেজাল্ট্যান্টটা? তাহলে রেজাল্ট্যান্টটা যদি এই বরাবর হয় সেটাকে আমরা বলবো মিউ জে ভেক্টর, যেখানে মিউ জে ভেক্টরটা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি। তাহলে আমরা মিউ জেটাকে আমরা কি বলতে পারি? মিউ এল প্লাস মিউ এস, না? ভেক্টর সামেশন টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এই যে মিউ জে যেটা, সেটাকে আমরা বলছি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। এটা হলো টোটাল ম্যাগনেটিক মোমেন্ট মিউ জে। বুঝতে পারছো? বুঝতে হ্যাঁ পারছো? দাদা, ঠিক ঠিক আছে। তাহলে আমি যদি আবার রিক্যাপচুলেট করি ব্যাপারটাকে, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায় যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে মানে সেইটাকে কি কি মোশন বলা হচ্ছে? এই ঘোড়াটাকে কি মোশন বলা হচ্ছে? অরবিটাল। অরবিটাল মোশন। আর ওই ইলেকট্রনটা সাইমালটেনিয়াসলি নিজের অক্ষের চারিদিকেও স্পিন করছে, তাহলে ওই মোশনটাকে কি বলা হচ্ছে? স্পিনিং। স্পিনিং মোশন। তাহলে একটা ইলেকট্রন সে দুটো ধরনের মোশন দেখাচ্ছে একই সঙ্গে, অরবিটাল মোশন আর স্পিনিং মোশন। এবার আমরা লুপের যে কনসেপ্ট সেখান থেকে জানি যে কোনো চার্জ পার্টিকেল যদি সার্কুলেট করে কোনো একটা প্লেনে, তাহলে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে, চৌম্বক ভ্রামক তৈরি করে। তাহলে ও যে অরবিটাল মোশনটা তৈরি করছে, যে প্লেনে তৈরি করছে, তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, যে ম্যাগনেটিক মোমেন্টটাকে কি বলবো আমরা? অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। কারণ অরবিটাল মোশনের জন্য তৈরি হচ্ছে ওটা। সিমিলারলি ইলেকট্রনটা যখন নিজের অক্ষের চারিদিকে স্পিন করছে, যে অক্ষের চারিদিকে মানে ধরো এইভাবে স্পিন করছে, তাহলে এইভাবে সেই স্পিন করছে, তাহলে এইটা তার প্লেন, স্পিনিং প্লেনটা এইটা, তাহলে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন, এই যে পারপেন্ডিকুলার ডাইরেকশন, এই বরাবর সে কি তৈরি করবে? সে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে। এবার এই যে একটা ইলেকট্রন স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করছে, আবার অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করছে, এই দুজনের যে রেজাল্ট্যান্ট বা ভেক্টর সামেশন, সেইটাকে বলা হচ্ছে কি? টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। কারো কোনো ডাউট নেই তো? দেখো তো, থাকলে বলো।
দেখো তাহলে এইটাকে আমরা যদি লিখি, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কয় ধরনের বলো? কয় ধরনের? দুই ধরনের। একটাই কি বলা হচ্ছে? অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? মিউ এল। আচ্ছা, এটা কি জন্য তৈরি হলো? ডিউ টু অরবিটাল মোশন আর মোশন অফ ইলেকট্রন। আর আরেকটা টাইপ অফ ম্যাগনেটিক মোমেন্ট, সেটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। যেটাকে আমরা বলবো মিউ এস। তাহলে এটা কি জন্য তৈরি হলো? ডিউ টু স্পিনিং মোশন। অফ ইলেকট্রন, তাই না? ঠিক আছে। তাহলে মিউ টোটালটা কত হবে? অর মিউ জে, সেটা আমরা কি লিখলাম? যেহেতু একটা ইলেকট্রনই দুটো কাজ করছে, তাই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হবে দুটো ম্যাগনেটিক মোমেন্টের ভেক্টর সামেশন, মিউ এল প্লাস মিউ এস। ওকে, বলো এই পর্যন্ত কারো কোনো ডাউট নেই তো? ঠিক ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো ধরনের যে ম্যাগনেটিক মোমেন্ট আমরা পেলাম, এই দুটো ম্যাগনেটিক মোমেন্টকে আমরা আলাদা আলাদা করে ডিটারমাইন করব। অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট কি করে তার একটা ইকুয়েশন বার করব, সেখান থেকে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করা শিখব। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তার ইকুয়েশন বার করব, সেখান থেকে ক্যালকুলেট করা শিখব। তো প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ইলেকট্রনের অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট কি করে বার করতে হয় সেটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করি সেটা দেখব। হেডিং দাও অরবিটাল ম্যাগনেটিক অরবিটাল ম্যাগনেটিক, ঠিক আছে? ঠিক আছে। অরবিটাল ম্যাগনেটিক, প্রথমে আমরা এটাকে আলাদা করে দেখবো আর কি। তোমরা ফিজিক্সের পড়ে থাকবে যে ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক ম্যাগনেটিক মোমেন্ট মিউ, সেটা তার ইকুয়েশন হচ্ছে, সেটা হচ্ছে ওই যে বললাম না ম্যাগনেটিক মোমেন্ট কখন তৈরি হয়? কোনো একটা চার্জ পার্টিকেল যখন সার্কুলেট করে কোনো একটা পথে, সার্কুলার পথে যখন সার্কুলেট করে, তখন তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে তোমার ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। তাহলে যে পথে তোমার চার্জ পার্টিকেল মুভ করছে, তাহলে সেই পথে কি তৈরি করছে? সে কারেন্ট ফ্লো করছে না? চার্জ পার্টিকেল মুভ করা মানে কারেন্ট ফ্লো করা। তো ম্যাগনেটিক মোমেন্ট বলছে যত এই যে লুপের মধ্যে যত কারেন্ট তুমি ফ্লো করাতে পারবে, কারেন্ট যত বেশি বেশি কারেন্ট ফ্লো করাতে পারবে, তত বেশি ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা প্রপোর্শনাল টু কি? কারেন্ট ফ্লো ইন দ্য লুপ, আই। আচ্ছা, আর একটা হচ্ছে যে এই যে লুপের মধ্যে তুমি কারেন্টটা ফ্লো করাচ্ছ, এই লুপের যত ক্ষেত্রফল বাড়বে, মানে বড় লুপ হবে, যত বড় লুপ হবে তত কারেন্ট, তত বেশি ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, তত মিউ এর ভ্যালু বাড়বে। তাহলে মিউ ইজ এগেইন প্রপোর্শনাল টু এ, এ ফর এরিয়া, এরিয়া অফ দি লুপ। লুপটা যত বড় হবে, তুমি একটা তারকে, সার্কুলার তারকে যদি ছোট করে বাঁধো, তাহলে তার মধ্যে কারেন্ট ফ্লো করালে যে কয়েলটা তৈরি হলো, সেই কয়েলের মধ্যে কারেন্টটা তৈরি করছো, সেখান থেকে যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হবে, তুমি তারটাকে যদি একটু বড় করে বাঁধো,
তাহলে যে লুপটা তৈরি হবে তার ক্ষেত্রফল বেড়ে গেল, তার দরুন ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে। তাহলে ক্ষেত্রফল যত বাড়বে, লুপের সাইজটা যত বাড়বে, তত ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে। আবার ওই লুপের মধ্যে কারেন্টটা যত বেশি বেশি ফ্লো করাবে তুমি, তত বেশি বেশি তুমি ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করতে পারবে। তাহলে দুটো জিনিস হলো, তাহলে আই এ দুজনের সঙ্গে প্রপোর্শনাল। এবার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1/c। সি হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে এখানে আমরা কি কি জিনিস পেলাম? আই হচ্ছে কারেন্ট ফ্লো ইন দ্য লুপ। আচ্ছা, এ হচ্ছে এরিয়া অফ দি লুপ, সেটা কি বলা? এরিয়া মানে পাই আর স্কোয়ার। আচ্ছা, আর সি হচ্ছে স্পিড অফ লাইট। তো ম্যাগনেটিক মোমেন্টের ইকুয়েশন হচ্ছে আই এ বাই সি। তাহলে এইটা আমরা প্রথমে জানব, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইকুয়াল টু আই এ বাই সি। কারেন্ট যত বেশি ফ্লো করাবে লুপের মধ্যে, তত ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে। আবার এরিয়া যত বাড়িয়ে দেবে লুপের, তত ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে। আচ্ছা, এটা হলো 1 নম্বর। নেক্সট হচ্ছে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। এটাকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি না? নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। এই যে লুপটা তৈরি করা হলো, এই লুপের মধ্যে বা অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন সেকেন্ডে কতবার পাক খাচ্ছে, তাই না? এই সার্কুলার মোশনে কতবার সেকেন্ডে পাক খাচ্ছে, দ্যাট ইজ নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। তো যত ফাস্ট মুভ করবে, ভেলোসিটি যত বেশি হবে ইলেকট্রনের, তত নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড বাড়বে না কমবে? বলো। বাড়বে। বাড়বে। তো ভেলোসিটি যত বাড়বে, তত নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড বাড়বে। আচ্ছা, এবার লুপটা যত ছোট হবে, তত পাকের সংখ্যা, হ্যাঁ, রিভলিউশন, নাম্বার অফ রিভলিউশন বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি পাকের, আচ্ছা, ভেলোসিটি ভি, আর পাকের সংখ্যা যত কমবে, পাকের সংখ্যা কখন কমবে? মানে এই যে পথটা যত ছোট হবে, তত বেশি বেশি তাড়াতাড়ি একটা পাক কমপ্লিট করতে পারবে। তার মানে পরিসীমা যত কম হবে, 2πr টোটাল পাথ, সেই পাথটা যত ছোট হবে, তত পাকের সংখ্যাটা বাড়বে, নাম্বার অফ রিভলিউশন বাড়বে। তো নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড হচ্ছে v/2πr, ভেলোসিটি ডিভাইড বাই পরিসীমা বা সার্কামফারেন্স। ঠিক আছে? তো দেখো, ফ্রিকোয়েন্সির ইউনিট কি হয়, কে বলতে পারবে? ফ্রিকোয়েন্সির ইউনিট কি? সেন্টিমিটার ইনভার্স। সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স বা হার্জ বা সাইকেলস পার সেকেন্ড, যাই বল। সেকেন্ড ইনভার্স কি করে প্রমাণ করো? দেখো, ভি মানে কি? মিটার পার সেকেন্ড, ভেলোসিটি তো। আর পরিসীমা মানে কি? এটা দৈর্ঘ্য, তাহলে মিটার। মিটার মিটার কেটে গেল, তাহলে সেকেন্ড ইনভার্স হলো। বুঝতে পারলে? তাহলে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড সেটা হচ্ছে v/2πr। তাহলে লুপের সাইজ যত ছোট হবে, ফ্রিকোয়েন্সি তত বাড়বে। আবার ভেলোসিটি যত বাড়বে ইলেকট্রনের, তত নাম্বার অফ রিভলিউশন বাড়বে। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। আচ্ছা, ভি ইকুয়াল টু আবার কি? ওমেগা আর না? তাই না? ওমেগাকে কি বলা হয়? ওমেগাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি। যেহেতু সার্কুলার মোশন, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ভিটা কি ছিল? লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে? আর হচ্ছে রেডিয়াস, এই। তাহলে এখানে আমরা যদি কেটে দিই আর আর কে, তাহলে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওমেগা বাই 2π।
তাহলে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। বোঝা গেল? লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো কারেন্ট, সেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, কারেন্ট কখন বেশি হবে বলো দেখি? যে লুপের মধ্যে চার্জ পার্টিকেল ঘুরছে, কারেন্ট বেশি তৈরি করবে কখন? যদি লুপের মধ্যে ইলেকট্রনটা খুব বেশি বেশি তাড়াতাড়ি ঘোরে, তাই না? লুপের মধ্যে ইলেকট্রনটা যত ফাস্ট মুভ করবে তত কারেন্ট বেশি তৈরি হবে। তাহলে ফাস্ট মুভ করাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড যত বেশি হবে, কারেন্ট তত বেশি তৈরি হবে না? ঠিক না? বুঝতে পারছো? একটা লুপের মধ্যে কারেন্ট যত বেশি তৈরি হবে তার মানেটা কি? তার মানে ইলেকট্রনটা খুব ফাস্ট মুভ করছে, আর যত ইলেকট্রন স্লো মুভ করবে তত কারেন্ট কম তৈরি হবে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড, যত ইলেকট্রন যত ফাস্ট মুভ করবে অরবিটালে তত বেশি কারেন্ট তৈরি করবে। আর একটা হচ্ছে যে ওই যে চার্জ পার্টিকেলটা ঘুরছে, সেই চার্জ পার্টিকেলের চার্জ যত বেশি হবে, সে আমার লুপের মধ্যে যখন চার্জ পার্টিকেল যখন মুভ করছে, সেই চার্জের অ্যামাউন্ট যত বেশি হবে তত কারেন্ট বেশি হবে। তাহলে দুটো জিনিস, কারেন্ট বাড়ানোর জন্য আমাকে চার্জ বাড়াতে হবে, যেটা ঘুরছে তার চার্জ বাড়াতে হবে, আর খুব ফাস্ট মুভ করাতে হবে। তাহলে যত ফাস্ট মুভ করবে তত কারেন্ট বাড়বে, আর যত চার্জ বাড়বে তত কারেন্ট বাড়বে। তার মানে কারেন্ট ইজ প্রপোর্শনাল টু চার্জ অ্যান্ড নাম্বার অফ রিভলিউশন। তো ওই জন্য কারেন্ট যেটা আই, সেটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন ইন্টু নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। চার্জ অফ ইলেকট্রন ইন্টু নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড, দুটো জিনিস। আচ্ছা, চার্জ অফ ইলেকট্রনকে কি দিয়ে ডিনোট করা হয়? ই দিয়ে, স্মল ই। আর নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড এক্ষুনি আমরা বার করলাম কত? ওমেগা বাই 2 পাই না? ওমেগা বাই 2 পাই। তাহলে এটা হয়ে গেল কারেন্টের ইকুয়েশন, ই ওমেগা বাই 2 পাই। ঠিক আছে, ই ওমেগা বাই 2 পাই হলো। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 3 নম্বর ইকুয়েশন। সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত? নেক্সট। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো ম্যাগনেটিক মোমেন্ট, ইকুয়েশন নাম্বার 1 দেখো, সেটা আমরা কি বলেছি? আই এ বাই সি। তো আই মানে কি? ই ওমেগা বাই 2 পাই। দেখো এই প্রথম ইকুয়েশন নাম্বার 1 দেখো, আই এ বাই সি, যেখানে আমরা আই এর মানটা বসাচ্ছি আমরা। আইটা হচ্ছে ই ওমেগা বাই 2 পাই। আচ্ছা, এটা কত? এ মানে কি? পাই আর স্কোয়ার। হ্যাঁ, আই ওমেগা হয়ে গেল বাই আই ওমেগা বাই সি, এই সরি আই এ বাই সি। তাহলে সিটা হচ্ছে 1/c। সব বসিয়ে দিলাম, হলো কি না দেখো তো? আই এ বাই সি এর জায়গায় আই এবং এ এর মান বসিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, ই ওমেগা আর স্কোয়ার, দেখো পাই পাই কেটে যাচ্ছে, তাহলে ই ওমেগা আর স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে না দেখো তো? তাই না? আচ্ছা, এটাকে 4 নম্বর এখন দেবো না, পরেরটা হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে সবার? আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে এই উপর আর নিচে লব এবং হর, এই দুটো জায়গায় আমি এম গুণ করব। তাহলে একই থাকলো, কোনো চেঞ্জ হবে না। এটা কি কোনো চেঞ্জ হলো? উপরে আর নিচে আমি এম গুণ করলাম, করতেই পারি, পারি কি না? আমার সুবিধার্থে, যেখানে এমটা কি? মাস অফ ইলেকট্রন। ঠিক আছে?
দেখো, যদি আমরা উপর নিচে এম গুণ করি তাহলে কোনো চেঞ্জ হলো না, কিন্তু যেটা সুবিধা হলো সেটা হচ্ছে দেখো এইটাকে কি বলা হয়, কি দেখো এম ওমেগা আর স্কোয়ার এলো তো, এটা এম ওমেগা আর স্কোয়ার তো, পেলাম তো। কেন এটা করলাম? কারণ হচ্ছে আমরা জানি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এম ভি আর দিয়ে, মনে আছে? হ্যাঁ, কৌণিক ভরবেগ এম ভি আর। আচ্ছা, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই তো? ভি ইকুয়াল টু ওমেগা আর যদি বসিয়ে দিই তাহলে এটা কত দাঁড়ায়? এম ওমেগা আর স্কোয়ার হয় না? দেখো তো, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এম ভি আর কে আমরা কি করলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি আমরা, তো সেটাকে এম ওমেগা আর স্কোয়ার করলাম, কারণ আমরা ভি ইকুয়াল টু ওমেগা আর আমরা জানি। আচ্ছা, এবারে কৌণিক ভরবেগকে বলা হয়, এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় এল ভেক্টর তার ম্যাগনিটিউড। তাহলে এই কোয়ান্টাম মেকানিক্যালি এই এল ভেক্টরটাকে মনে পড়ে এরকম ভাবে লেখা হয় না, আন্ডার রুট অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগ কোয়ান্টাম মেকানিক্যালি। তো আমরা বলতে পারি তাহলে কি হবে, এম ওমেগা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান, ওয়ান হবে এখানে একটা, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই। তাহলে সো আমরা বলতে পারি এম ওমেগা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই। এটা হতে পারে, এটা লিখতে পারি আমরা। তো এই ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশন নাম্বার 5 বলছি। তাহলে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই। তাহলে এবার দেখো ইকুয়েশন 4 অ্যান্ড 5, আমরা ইকুয়েশন 4 এ যে এম ওমেগা আর স্কোয়ার আছে এই জায়গাটায় আমরা এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাইকে সাবস্টিটিউট করতে পারি। তাহলে আমরা ফ্রম ইকুয়েশন নাম্বার 4 অ্যান্ড 5 উই গেট কি হচ্ছে তাহলে, ম্যাগনেটিক মোমেন্ট সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তাহলে, আন্ডার রুট অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই। তো আর বাকি রয়েছে ই বাই টু এম সি আলাদা করে রয়েছে, একেবারে আমরা বসে দিই ই এইচ বাই 4 পাই এম সি, এটা হয়ে যাচ্ছে 4 পাই এম সি। দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। এম ওমেগা আর স্কোয়ারের জায়গায় এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাইটা বসিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 4 এ। দেখো ঠিকঠাক লিখেছি কিনা দেখে নাও। ঠিক লিখেছি? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে এই ইএইচ বাই 4 পাই এমসি এটা দেখতে পাচ্ছ, এই ইএইচ বাই 4 পাই এমসি এই যে পার্টটা আছে এখানে ইএইচ 4 পাই এমসি সবগুলোই কনস্ট্যান্ট না? সবগুলোই যেহেতু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে দ্যাট ইজ 9.28 ইন্টু 10 টু দি পাওয়ার
-24 জুল টেসলা ইনভার্স। হ্যাঁ, এই যে টিটা কিন্তু টেম্পারেচার নয়, এটাকে বলা হয় টেসলা, টেসলা জুল টেসলা ইনভার্স। আচ্ছা, তো এই জুল টেসলা ইনভার্স এই যে জিনিসটা হলো, এই মানটা, এটাকে বলা হয় 1 বোর ম্যাগনেটন, বা সিম্পলি বলা হয় 1 বিএম। তাহলে ইএইচ বাই 4πmc কে বলা হয় 1 বোর ম্যাগনেটন। এখান থেকে আমরা বলতে পারি মিউ এল দ্যাট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এল ইন্টু এল প্লাস 1 বোর ম্যাগনেটন। বলতে পারি কি পারি না? এটাকে সাবস্টিটিউট করে দিলাম। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তাহলে কি হলো? তাহলে ইকুয়েশন হলো অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের, তাই না? অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। কটা ইলেকট্রন এই কাজটা করেছে? এখানে আমরা লুপে কটা ইলেকট্রন দেখিয়েছি? কটা ইলেকট্রন ঘুরছে বলো? কটা ইলেকট্রন ঘুরছে এই ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করার জন্য? একটাই তো? একটা। একটা। তাহলে এই যে ক্যালকুলেশনটা হলো একটা ইলেকট্রন ঘুরছে তার জন্য। তাহলে এখানে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম, কিন্তু যদি আমরা যখন অ্যাটমকে কনসিডার করি, সেখানে তো সবার জন্য তো একটা ইলেকট্রন থাকে না, একটা অ্যাটমে তো অনেকগুলো ইলেকট্রন থাকে। তাহলে ফর মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য কি হবে? মাল্টি ইলেকট্রন সিস্টেম, সেখানে কি হবে? স্মল এলটা হয়ে যাবে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল, আর ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু সামেশন অফ স্মল এল। তাহলে সেখানে মিউটা হয়ে যাবে মিউ ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল প্লাস 1 এটা হবে। ক্যাপিটাল এল কি করে বার করতে হয় জানা আছে সবার? কি করে বার করতে হয়? ধরো মনে করো এটা একটা পি সাবশেল। তাহলে এখানে মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে এল কত? ক্যাপিটাল এল কত? দুটো ইলেকট্রন আছে মনে করো। তাহলে এর +1 0 -1। তাহলে ক্যাপিটাল এলটাকে কি করে ক্যালকুলেট করতে হয় বলো? 1 ইন্টু +1 +1 ইন্টু 0, এইভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে কত হলো? 1। ক্যাপিটাল এল হয়ে গেল 1। ঠিক আছে, বোঝা গেল? ধরো ডিতে এটা ধরো ডিতে 5টা অরবিটাল, +2 +1 0 -1 -2। ধরো মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে এরকম ইলেকট্রন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এর ক্যাপিটাল এল কত হবে বলো দেখি? এটা হবে না? দেখো তো এটা করলে কত হচ্ছে, যোগ করলে? নাম্বার অফ ইলেকট্রন ইনটু তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অফ ইলেকট্রন ম্যাগনেটিক কোয়ান্টাম সব যোগ হবে। তাহলে কত হচ্ছে? 3 হবে স্যার। তাহলে ক্যাপিটাল এল 3। তাহলে মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ক্যাপিটাল এল এইভাবে ক্যালকুলেট করতে হবে, করে ওখানে বসাতে হবে। মনে থাকবে? লিখে নিয়েছো? লিখেছো? হ্যাঁ দাদা। তাহলে এই যে আমরা ইকুয়েশন
এই ইকুয়েশনটা যেটা আমরা ডিরাইভ করলাম, এই ইকুয়েশনটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের ইকুয়েশন। তো এই একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্টের ইকুয়েশন, মিউ এস। আমরা এটা করলাম মিউ এল, এরপরে করবো মিউ এস। এবার এই মিউ এল আর মিউ এস দুটোকে জুড়ে দিলেই হয়ে যাবে কি মিউ জে বা মিউ টোটাল। ঠিক আছে, তো আমাদের একটা কাজ হলো মিউ এল, এরপর মিউ এস ক্যালকুলেট করবো। সেখানে দেখবে এই সেই এন ইন্টু এন প্লাস টু এরকম একটা ইকুয়েশন আসবে, সেখানে দেখবে প্রচুর ওখান থেকে কোশ্চেন টোশ্চেন আমরা করবো আর কি। তো নেক্সট দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্টের ইকুয়েশনটাকে ডিরাইভ করবো এখান থেকে। ঠিক আছে, করে সেখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমরা সলভ করবো। ওকে, তাহলে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে ফ্রাইডেতে আবার এটার পর থেকে আমরা ডিসকাস করবো। তারপর আমরা আবার সোমবার থেকে অফলাইন ক্লাস স্টার্ট করবো। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। গুড নাইট। ডিএসসি কি অনলাইনেই হবে? বিএসসি অনলাইনে হবে আপাতত। আচ্ছা, আর ডিএসসিটা এই সপ্তাহে কালকে করতে পারতাম, কিন্তু রেসপন্স পুজোর জন্য খুব কম, তো ওটা নেক্সট উইক থেকেই করব। আর এই সপ্তাহের ক্লাসটাকে একটা এক্সট্রা ডেট ডিএসসি দিতে হবে। ঠিক আছে, আজকে তো ডিএসসির ক্লাস ছিল, তো আজকের ক্লাসটা তোমাদের ক্লাস নিয়ে নিলাম। তো এই সপ্তাহটার আর আমি এক্সট্রা ক্লাসটা দিতে চাইছি না, কারণ রেসপন্স এই